হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে। সো অলরেডি আমরা এখন লাইভে আছি। প্রায় গোটা বিশ্বের মানুষ হয়তো আমাদের সাথে আছে এখন। তো নিশ্চয়ই আমাকে শোনা যাচ্ছে। তো আজকের আমাদের সেশন যেটা হচ্ছে, আমাদের যে উইকলি আমরা নলেজ শেয়ারিং সেশন করে থাকি, তার আরেকটা পর্ব আজকে। তো আজকের আমাদের পর্বের নাম অলরেডি আপনারা জেনেছেন, ইন্ট্রোডাকশন টু সিস্টেম ডিজাইন। তো সিস্টেম ডিজাইন মানে কি আসলে? অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে। হোয়াট ইজ সিস্টেম ডিজাইন? তো সিস্টেম ডিজাইন হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন যখন আমরা তৈরি করি, তো সেই অ্যাপ্লিকেশন তৈরির একদম ইনিশিয়াল ধাপ থেকে একদম লাস্ট ধাপ পর্যন্ত, অর্থাৎ আমরা অ্যাপ্লিকেশন কিভাবে বানাবো, বানানোর পরে সেই ডিসিশনটা নেওয়া, সেই ডিজাইনটা করা, দেন ধাপে ধাপে কিভাবে আসলে অ্যাপ্লিকেশনটা প্রগ্রেস করবে, আমরা নতুন ফিচার করব, আমরা হয়তো সফটওয়্যার যে লাইফ সাইকেলটা, হোল লাইফ সাইকেল, এবং হতে পারে যে লোড ব্যালেন্সিং থেকে শুরু করে এভরি স্টেপ অফ দ্য ওয়ে। সো সবকিছু মিলাই আসলে সিস্টেম ডিজাইন। তো এটা একটা সিরিজ আকারে চলবে। সো আমরা মানে এই সিরিজে ফুলি ডিসকাশন করব যে কিভাবে কিভাবে আসলে স্টেপ বাই স্টেপ সাজেস্টেড ওয়ে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে। তো আজকের এই টপিক নিবে হচ্ছে আল মামুন সরকার। সে উইলিয়ামস এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমি মামুনকে নিয়ে আসছি। হ্যালো মামুন। হ্যালো, সাউন্ড ক্লিয়ার আছে আমার না? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। তো আসসালামু আলাইকুম। তো আমার তো পরিচয় দিয়ে দিলেন। তো আমি সো এখন শুরু করতে পারি? হ্যাঁ মামুন, আমি ভিডিও থেকে ইয়ে করতেছি, তুমি শুরু করো। ওকে। সো আমি আমার হচ্ছে স্ক্রিনটা শেয়ার দেই। তো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। তো আজকে যে সেশনটা নিচ্ছি এটা হচ্ছে টাইটেল হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিস্টেম ডিজাইন, আপনারা অলরেডি জানেন। তো আজকের সেশনটা মূলত হচ্ছে আমরা একটা সিরিজ শুরু করব। তো সেই সিরিজের বিভিন্ন বিষয়গুলো আসলে সিস্টেম ডিজাইন করতে, একটা সিস্টেমকে মানে শুরু থেকে ইনিশিয়াল থেকে আমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস একদম বিগিনিং থেকে শুরু করে একদম এটাকে একটা পরিপূর্ণ অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন প্রয়োজনে এটাকে হচ্ছে স্কেলিং করতে হয়, তারপরে লোড ব্যালেন্সার অ্যাড করতে হয়। অনেক কিছু আছে সিস্টেম ডিজাইন। আসলে সিস্টেম ডিজাইন মানে একটা সিস্টেম আর্কিটেক্টের যে কাজটা মানে হিউজ একটা কাজ। তো এটা আমরা একটা সিরিজ শুরু করব। তো এই সিরিজে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আর আজকে আমরা হচ্ছে দেখব মূলত হচ্ছে আমরা এই সিরিজটাতে কি কি থাকতেছে, আর ওভারঅল সিস্টেম ডিজাইনের উপর একটা ইন্ট্রোডাকশন। তো আমার তো পরিচয় দেয়াই আছে। ওকে। তো এইটাই এজেন্ডা আজকের আলোচনার বিষয়। এখানে অনেক কিছু আছে, মানে এত কিছু বিষয় আসলে একদিনে আলোচনা করা সম্ভব না। এজন্য হচ্ছে আমাদের নেক্সট থেকে যে আমাদের পরবর্তী যে সেশন গুলো হবে, অথবা আমাদের আসলে এই সিস্টেম ডিজাইনটা সিকোয়েন্সিয়ালি চলতে থাকবে। এর পাশাপাশি দেখা যায় যে আরো অন্যান্য যে বিষয়গুলো যেমন ওয়ার্ডপ্রেস বা কোনো পিএইচপি প্রোগ্রামিং এর যেগুলো আমাদের রেগুলার সেশনে হয়ে থাকে, তো সেগুলো থাকবে। দেখা যায় ওটার পাশাপাশি এটা আমাদের একটা সেশন আকারে চলতে থাকবে। একদম শুরু থেকে ধরা যায় যে অ্যাবাউট 20-25টার মতো সেশন হবে অ্যাটলিস্ট। তো এটা চলতেই থাকবে, একটার পর একটা চলতেই থাকবে। তো এইটাই এজেন্ডা। এখানে প্রথম আছে এসডিএলসি এবং এসডিএলসি মডেল গুলো, তারপর ডাটাবেজ, তারপর ডাটাবেজ ডিজাইন করার জন্য ইয়ার ডায়াগ্রাম থাকে, তারপর হচ্ছে এসকিউএল নো এসকিউএল এর মধ্যে পার্থক্য, তারপর ডাটাবেজ ইন্ডেক্সিং, শার্ডিং, রেপ্লিকেশন, তারপর বিভিন্ন প্রকার ডাটাবেস গুলো মাই এসকিউএল, মঙ্গোডিবি, কাসান্ড্রা, রেডিস, নিও4জেএস। তারপর হচ্ছে ডাটাবেস চুজ করার জন্য একটা থিওরি আছে, ক্যাপ থিওরেম। তারপর আমাদের হচ্ছে স্কেলিং এর জন্য আছে লোড ব্যালেন্সার, যদি আমরা মাল্টিপল লোড অ্যাড করতে চাই, তো লোড গুলো ব্যালেন্স করার জন্য আমরা লোড ব্যালেন্সার ব্যবহার করি। তারপর হচ্ছে ক্যাশিং একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে অ্যাপ্লিকেশন ফাস্টার করার জন্য। তারপর হচ্ছে এনজিনিক্স আছে আমাদের সার্ভার ম্যানেজ করার জন্য, অথবা লোড ব্যালেন্সার তৈরি করার জন্য, অথবা আমাদের যে এপিআই গেটওয়ে মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে। তো এখানে আমরা এনজিনিক্স ব্যবহার করি। তারপর হচ্ছে প্রক্সি সার্ভার, আমাদের প্রক্সি সার্ভার কেন ব্যবহার করতে হয়, তারপরে স্কেলিং, হরাইজন্টাল স্কেলিং, ভার্টিক্যাল স্কেলিং।
তারপর হচ্ছে মাইক্রো সার্ভিসটা আসলে কি, কোন সিচুয়েশনে আমাদের মাইক্রো সার্ভিস করা উচিত, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর আছে মেসেজ ব্রোকার, মানে রেবিট এমকিউ অথবা হচ্ছে কাফকা, ইনফ্যাক্ট রেডিস দিয়েও করা যায় মেসেজ ব্রোকারের কাজ। তো আমরা দেখবো এটা কোন সিচুয়েশনে আমাদের আসলে মেসেজ ব্রোকার ব্যবহার করতে হয়। তারপরে হ্যাশিং এবং কনসিস্টেন্ট হ্যাশিং, এগুলো কোথায় ব্যবহার করতে হয়। এগুলো আসলে কনসিস্টেন্ট হ্যাশিং বিষয়টা হচ্ছে একটা অ্যালগোরিদম, আমাদের আসলে জানা থাকা দরকার। হয়তো রিয়েল লাইফ আমাদের তেমন ইউজ করতে হবে না, কিন্তু অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে অথবা কোন কোন জায়গায় এটা ব্যবহার হচ্ছে সেগুলো জানা দরকার। তারপরে মাস্টার স্লেভ আর্কিটেকচার, যদি আমাদের রেপ্লিকেশনের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, মাস্টার স্লেভ আর্কিটেকচার কেন ব্যবহার হয়, কিভাবে কাজ করে। তারপরে এখন আসলে ডকার কন্টেইনার নিয়ে, মানে ডকারটা আসলে এখন ধীরে ধীরে ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। কারণ দেখা যায় ডকার আমাদের যে ইনভায়রনমেন্টে বিভিন্ন জায়গায় কাজ করতে হয়, স্কেলিং করতে হয়, তো এখানে স্কেলিং এর বিষয়গুলোতে দেখা যায় ডকার মানে সচরাচর ব্যবহার হয়। তারপরে সার্ভারলেস কেন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, এগুলো নিয়ে আলোচনা করব। আর ফাইনালি আছে গ্রাফকিউএল। তো এখানে জাস্ট মানে এখন যেগুলো মনে হচ্ছিল যে এগুলো দরকার সেগুলো অ্যাড করছি। হয়তো যেহেতু এটা সিরিজ আকারে চলতে থাকবে, তো পরবর্তীতে দেখা যায় যে আরো অনেক কিছু এখানে যুক্ত হতে পারে। তো এইটা ছিল এজেন্ডা আজকে, এগুলো নিয়ে জাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশন দেবো, মানে প্রতিটা বিষয়গুলো কোনটা কি কেন ব্যবহার করা হয় একটু জাস্ট ইন্ট্রোডাকশন। পরবর্তীতে এগুলো যে মানে নতুন একটা সেশন হবে, ওই সেশনে একদম ডিটেলস আলোচনা করা হবে। তারপরে যেগুলোর প্র্যাকটিক্যাল কোডিং করা যাবে বা কোডিং করা দরকার, সেগুলো হয়তো কোডিং করে বা প্র্যাকটিক্যাল কাজ করে দেখানো হবে। তো আজকে শুধু হচ্ছে ইন্ট্রোডাকশনটা বলবো। তো প্রথম যদি আসি, একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হলে আমাকে প্রথমে কনসিডার যে বিষয়টা করতে হয় সেটা হচ্ছে এসডিএলসি। আসলে এই সিস্টেম ডিজাইন যদি চিন্তা করি বা এমনিতে অনলাইনে মানে সিস্টেম ডিজাইনের বই অথবা বিভিন্ন টিউটোরিয়ালে দেখা যায় যে এত বেসিক বিষয়গুলো সাধারণত থাকে না। দেখা যায় এসডিএলসি বা মডেল বা বেসিক ডাটাবেস, ইয়ার ডায়াগ্রাম, এগুলো সাধারণত থাকে না, মূলত হচ্ছে অ্যাডভান্স বিষয়গুলো থাকে। আর আমরা হচ্ছে এটা যেহেতু সিরিজ আকারে শুরু করতেছি, যাতে যারা অ্যাডভান্স লেভেলে আছে তাদেরও জন্য উপকারে আসে, আর অথবা যারা একদম বিগিনিং এ আছে বা কাজ শিখতেছে বা সফটওয়্যার ডেভেলপমেন্টে আসতেছে, 2-1 বছর কাজ করতেছে, তারা যেন আসলে বেনিফিটেড হতে পারে। এই জন্যই এখান থেকে আসলে মানে একদম বেসিক বিষয়গুলো সহ অ্যাড করা আছে। যেমন হচ্ছে এসডিএলসি, ডাটাবেস, ইয়ার ডায়াগ্রাম, এগুলো সাধারণত একদম বেসিক বিষয়। তারপর মাইএসকিউএল একদম বেসিক, সবাই জানে। কিন্তু অ্যাডভান্স বিষয় যেমন যদি কাসান্ড্রা বলি অথবা এদিকে লোড ব্যালেন্সার, স্কেলিং, এগুলো অ্যাডভান্স বিষয়। তো এগুলোও আছে, সব মানে বেসিক গুলোও রাখতেছি যাতে আসলে সবারই সুবিধা হয়। এবং আমরা স্টেপ বাই স্টেপ যাবো, একটা অ্যাপ্লিকেশন কিভাবে শুরু করব, তারপর থেকে কিভাবে এটাকে আমরা ডেভেলপ করব। প্রথমে মনোলিথিক থাকবে, তারপর এটাকে কিভাবে মাইক্রো সার্ভিস করতে হবে, আমার ডাটাবেজ এসকিউএল আছে, তারপর এটাকে আবার নো এসকিউএল ডাটাবেজ আমার দরকার আছে কিনা, আমাদের ক্যাশিং কোন সিচুয়েশনে ব্যবহার করা হয়, মানে একদম বিগিনিং থেকে, মানে একদম এসটিএলসি থেকে আমরা শুরু করব আমাদের এই এই যে কোর্স বা সিরিজটা। তো প্রথম হচ্ছে আমাদের হচ্ছে এসডিএলসি। তো এসডিএলসির পূর্ণরূপ হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো আমরা যে সিস্টেম গুলো তৈরি করব, আমরা যে অ্যাপ্লিকেশন একটা তৈরি করি, এটা তো অবশ্যই একটা লাইফ সাইকেল আছে। আমরা নর্মালি সাধারণত হয় কি, আমরা যে কোনো সময় বা এমনিতেই সাধারণত দেখা যায় যে আমরা একটা অ্যাপ্লিকেশন বললাম এইরকম এইরকম আপনার একটা অ্যাপ্লিকেশন দরকার, আমরা কোডিং করা শুরু করে দিই। অনেক ক্ষেত্রে যারা বিশেষ করে যারা বিগিনার লেভেল আছে বা জুনিয়র অথবা ছোট স্টার্ট আপ যারা আছে, মানে অনেক সময় এই যে আদার্স বিষয়গুলো আছে, যেমন কোডিংটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনে জাস্ট একটা এসডিএলসির একটা পার্ট। এটা 3 নম্বর পার্টটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, এটা হচ্ছে কোডিং। কিন্তু কোডিং করার আগে কিন্তু আরো অনেক কিছু বিষয় আছে, আবার কোডিং শেষ হওয়ার পরেও আরো অনেক বিষয় আছে যেগুলো আসলে ইম্পর্টেন্ট। আমার একটা মানে বাগ ফ্রি বা সুন্দর স্মুথ ভাবে রান হবে এমন একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য বাকি বিষয়গুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস মিন হচ্ছে এখানে অনেক প্রকার অ্যানালাইসিস আছে। আমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এখানে আছে। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলতে আমার আসলে অ্যাপ্লিকেশনটা কি, কেন দরকার, আমি কি এটা রিয়েল লাইফ কি প্রবলেম সলভ করবে, এটা দিয়ে আমি কতটুকু বেনিফিট হব। তারপরে ফিজিবিলিটি স্টাডি আছে এখানে। সাপোজ আমি একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাচ্ছি, তো ফেসবুক তো অলরেডি আছে, টুইটার অলরেডি আছে, তো আমাদের এখানে আমাদের এটা বেনিফিটটা কোথায় পাবো। তো ফিজিবিলিটি স্টাডিজ, তারপরে আমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, কি কি ফাংশনালিটি থাকবে, কি কি ফিচার থাকবে, এগুলা এখানে আমরা অ্যানালাইসিস করব। তারপরে সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডিজাইন। তো ডিজাইন এখানে অনেক প্রকার ডিজাইন আছে। যেমন হলো আমাদের ইউআই ডিজাইন, এই ডিজাইনের পার্টে আছে। তারপরে হচ্ছে আমাদের হতে পারে যে পুরো অ্যাপ্লিকেশনটার আর্কিটেকচারাল ডিজাইন করতে হবে, যে আমার কয়েকটা সার্ভিস থাকবে, বিভিন্ন ডাটাবেস, এগুলো সবগুলো আর্কিটেকচার ডিজাইন করতে পারি, এটাও ডিজাইনের অন্তর্ভুক্ত। তারপরে হতে পারে হচ্ছে আমাদের যদি কোনো ক্রিটিক্যাল কোনো সিনারিও থাকে যেটা আসলে একটু মানে অনেক ক্রিটিক্যাল আছে, সেগুলো হয়তো বা ফ্লোর চার্ট ডিজাইন করতে হতে পারে।
অথবা আমাদের ডাটাবেজের ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করতে হবে। যখন আমার অ্যানালাইসিস হয়ে গেল, ডিজাইন হয়ে গেল, তারপর হচ্ছে আমরা আসবো ইমপ্লিমেন্টেশনে। ইমপ্লিমেন্টেশন হচ্ছে যে আমাদের যে ডিজাইন করলাম, যে অ্যানালাইসিস করার পর ডিজাইন করলাম আমাদের একটা অ্যাপ্লিকেশন, মোটামুটি এখান থেকে কিন্তু আমরা মকআপ দেখাইতে পারবো যে আমার অ্যাপ্লিকেশনটা এইরকম এইরকম হবে। যদি আমাদের মনে হয় না কোনো চেঞ্জ করা দরকার, আমি ডিজাইনে চেঞ্জ করলাম। তারপর যখন অ্যাপ্রুভ হচ্ছে ডিজাইন, মকআপ অ্যাপ্রুভ হচ্ছে, তখন আমরা এখানে ইমপ্লিমেন্টেশন করলাম। ইমপ্লিমেন্টেশন হচ্ছে আমরা যে গ্রাফিক্যাল ডিজাইন করছি, এটাকে হয়তো ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হয়তো এইচটিএমএল সিএসএস দিয়ে আমার ডিজাইন করতে হবে। ব্যাক এন্ডের জন্য আমাদের যে এপিআই লিখতে হবে। আমরা যে ব্যবহার করি আর কি, আমাদের কোডিং যে মেইন পার্টটুকু, যেটা আসলে আমরা মানে বেশি কাজ করি বা সাধারণত দেখা যায় যেটার প্রতি বেশি ফোকাস দেওয়া হয়, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা, কোডিং। আমার যখন কোডিং শেষ হয়ে গেল, তারপর হচ্ছে আমাদেরকে টেস্টিং করতে হবে যে আমাদের অ্যাপ্লিকেশনটা যে যে টেস্ট সিনারিও ছিল, সেই টেস্ট সিনারিও গুলো বা মানে আমরা যেটা প্রবলেম ছিল অ্যাকচুয়ালি, সেটা কি সার্ভ করতে পারতেছে কিনা, বা কোথাও কোনো সে ভুল সার্ভ করতেছে কিনা, সেটা হবে আমাদের টেস্টিং সেকশনে। তারপরে হচ্ছে ডেপ্লয়মেন্ট। তো ডেপ্লয়মেন্টে আমাদের তো অ্যাপ্লিকেশন এখন টেস্ট রেডি এখন হয়ে গেছে, এইটাকে কি করতে হবে, এটাকে আমাকে সার্ভারে একটা ডেপ্লয় করতে হবে। তো এখানে ডেপ্লয় করব। তারপরে হচ্ছে আমাদের মেইনটেনেন্স, একটা আমাদের অ্যাপ্লিকেশন সার্ভারে ডিপ্লয় হয়ে গেছে, এটা একটা সার্ভিস, এটাকে আমাকে অবশ্যই মেইনটেনেন্স করতে হবে, যে আমাদের ইউজার কিরকম আসতেছে, কোথাও আবার মানে ফল্ট করলো কিনা, কোথাও এরর আসতেছে কিনা, সবকিছু স্মুথলি কাজ করতেছে কিনা, এগুলো মেইনটেনেন্স করতে হবে। এইটা হচ্ছে আমাদের এসডিএলসি বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো এটা নিয়ে নেক্সট নেক্সট লিসনেই হবে, নেক্সট সেশনেই আমরা দেখবো এসডিএলসি সম্পর্কে আরো ডিটেইলস, ওই সেশনে আলোচনা করব। তারপরে হচ্ছে এসডিএলসির পরে আসতেছে হচ্ছে এসডিএলসি মডেল বা সফটওয়্যার ডেভেলপমেন্টের যে বিভিন্ন মডেল আছে, যেগুলো আসলে আমরা এই মডেলগুলো হচ্ছে আমরা যে কাজগুলো করবো এটা কিভাবে করতেছি, আমাদের যে এই যে সিস্টেম ডিজাইন লাইফ সাইকেল ব্যবহার দেখলাম, এইগুলো দেখে আমরা কিভাবে আসলে কাজগুলো করতেছি, সেইটার বিভিন্ন প্রকার মডেল আছে। এই মডেলগুলো ফলো করে আমরা এই যে এসডিএলসি আছে বা সিস্টেম ডিজাইনের লাইফ সাইকেলের এই স্টেপগুলো ফলো করে আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপ করব। এর মধ্যে প্রথম যেটা মডেল এবং পপুলার এক সময় অনেক জনপ্রিয় ছিল, সেটা হচ্ছে ওয়াটারফল মডেল, অনেক ভালো মডেল। তো ওয়াটারফল মডেল আছে, আর তারপরে হচ্ছে ইটারেটিভ, স্পাইরাল, ভি শেপ, অ্যাজাইল মডেল। তো অনেক কিছু, আরো অনেক মডেল আছে, তো এত কিছু বলতেছি না। তো এর মধ্যে মূলত যেটা আসলে জানা দরকার ওয়াটারফল মডেল এবং অ্যাজাইল মডেল। অ্যাজাইল মডেল হচ্ছে এখনকার মডার্ন একটা সুন্দর মডেল, যেটা সাধারণত ব্যবহার করা হয়। তো ওয়াটারফল মডেলটা কি, আমি যদি এসডিএলসি তে আসি, আমাদের যেই যে স্টেপ গুলো আছে, অ্যানালাইসিস করলাম, ডিজাইন করলাম, ইমপ্লিমেন্টেশন করলাম, তারপরে টেস্টিং করতেছি, ডিপ্লয়মেন্ট করতেছি, মেইনটেনেন্স করতেছি, শেষ। মানে ওয়াটারফল মডেল হচ্ছে আমার পুরো অ্যাপ্লিকেশনটা আমি অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস শেষ, তারপরে আমি ডিজাইন করব, আমার ডিজাইন শেষ, তারপরে হচ্ছে আমি কোডিং করব, ইমপ্লিমেন্ট করব, তারপরে হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট শেষ, আমি টেস্টিং করব, টেস্টিং শেষ, আমি ডিপ্লয়মেন্ট করব, ডিপ্লয়মেন্ট হয়ে গেলে এখন মেইনটেনেন্স চলতে থাকবে, কাজ শেষ। মানে এইটা ওয়াটারফল হচ্ছে মানে হচ্ছে কি আমাদের ঝর্ণার মতো, ঝর্ণার যে বিষয়টা, একটা জন উপর থেকে পানি নিচে আসার পর ওই পানি তো আর উপরে ওঠে না, মানে বিষয়টা ওই রকম, যে আমি অ্যানালাইসিস করে ডিজাইনে আসলাম, ডিজাইন থেকে ইমপ্লিমেন্টেশন আসলাম, আমি আর অ্যানালাইসিসে যাব না, মানে যাইতে পারবো না, আমাকে ইমপ্লিমেন্টেশন করে আমি টেস্টিং এ যাইতে পারবো, কিন্তু আমি ব্যাক করতে পারবো না, রিভার্স করতে পারবো না। হয়তোবা মানে ছোটখাটো অনেক সময় করতে হয়, কিন্তু মানে ফিলোসফিটা এরকম যে আমি একটা শেষ করব, তারপর আর একটা করবো, মানে একটার পর একটা শেষ হয়ে যাবে, ফাইনালি আমার অ্যাপ্লিকেশন শেষ, মানে পুরো অ্যাপ্লিকেশনটা আমার একটা ফেজেই কমপ্লিট হয়ে যাবে। তো এইটাতে আবার সমস্যা আছে। সমস্যা হচ্ছে যেমন ধরেন একটা যখন অ্যাপ্লিকেশন, একটা বড় অ্যাপ্লিকেশন আছে, তো সেই অ্যাপ্লিকেশনটা তো যদি আমি ধরি যে অ্যাপ্লিকেশনটা আমার হচ্ছে 1 বছর লাগবে পুরো ডেভেলপমেন্ট করতে, দেখা যায় যে আমার অ্যানালাইসিস এবং ডিজাইন করতেই 3-4 মাস শেষ। তো এখানে আবার অনেক ইস্যু থাকে, কারণ কাস্টমার আসলে রেগুলার বেসিসে পে করতেছে, হয়তো কাস্টমার আসলে মানে এক্সপেক্ট করে কিছু একটু দেখি, মানে কিছু একটু দেখি, হয়তো বা দেখা যায় একটা কোম্পানিতে হলে মার্কেটিং টিম আর অথবা মানে এই যে টেকনিক্যাল টিমের মধ্যে একটু পার্থক্য থাকে, যেমন টেকনিক্যাল টিম থাকে আমরা কাজ করতেছি, অথবা মার্কেটিং টিম বা যারা চায় যে একটু কিছু ভিজুয়াল কিছু দেখান, আমরা কিছু ভিজুয়াল কিছু দেখতে চাই। তো আমি যদি ওয়াটারফল মডেল ব্যবহার করি, আমার একদম ডেপ্লয়মেন্ট না হওয়া পর্যন্ত আমি কিছু দেখাইতে পারছি না। তো এটা আসলে অনেক মানে ব্যাড ইফেক্ট করে, যেমন এখানে নতুন ফিচার অ্যাড করাটা অনেক ডিফিকাল্ট। তো এইটার সলিউশন হিসেবে আসে হচ্ছে অ্যাজাইল। অনেকটা ইটারেটিভ মডেল, স্পাইরাল মডেল বিষয়গুলো কিন্তু এই অ্যাজাইলের মতো নেই, মানে ইটারেটিভ ওয়েতেই চলে। তো অ্যাজাইল মডেলটা হচ্ছে কি, অ্যাজাইল মডেলটা হচ্ছে আমাদের যে এই ওয়াটারফল মডেলটা আছে, এই সিস্টেমেই কাজ করে, এসডিএলসি যে বিষয়টা আছে এইটাই কাজ করবে, কিন্তু হচ্ছে আমাদের ফিচার উপর বেস করে। সাপোজ আমার একটা অ্যাপ্লিকেশন আছে, এখানে অ্যাপ্লিকেশন আমরা বললাম যে ভাগ করলাম, আমরা 10টা ফিচার বের করলাম,
তো প্রতিটা ফিচারের জন্য অ্যানালাইসিস করব, ডিজাইন করব, ইমপ্লিমেন্ট করব, টেস্ট করব, ডিপ্লয়মেন্ট করব, তারপরে মেইনটেনেন্স করব। মানে আমার একটা অ্যাপ্লিকেশন হওয়ার ফলে দেখা যায় আমরা একটা পার্ট হচ্ছে ওটা আমরা ডিপ্লয় করে দিলাম, তারপর আরেকটা পার্ট হচ্ছে আরেকটা ডিপ্লয় করে দিলাম। তারপর আমি যদি একটা সিম্পল ওয়েবসাইট চিন্তা করি, আমার একটা ওয়েবসাইট আছে, একটা ব্লগ আছে, একটা ফোরাম আছে। তো আমি করলাম ওয়েবসাইটটা অ্যানালাইসিস করলাম, ডিজাইন করলাম, কোডিং করে, টেস্টিং করে পাবলিশ করে দিলাম। তারপর আমি ব্লগিং এর পার্টটা শুরু করলাম, তারপর ব্লগ পুরা শেষ, তারপর আমি ফোরাম করলাম। মানে এই যে আমরা অ্যাজাইল করে যাচ্ছি একটার পর একটা, মানে একটা ফিচার নিচ্ছি, ওইটাতে আমরা এসডিএলসি ফলো করি, ওইটাকে ডেপ্লয় দিচ্ছি। তো এটাতে সুবিধা হচ্ছে কি, আমরা যদি একটা অ্যাপ্লিকেশন হয় যে আমাদের দেখা যায় 1 বছর পুরো আমার টাইম লাইন, 1 বছরও আমরা ডেভেলপ করবো, তাহলে দেখা যায় যে প্রথম মাসেই আমরা 12টা যদি ফিচারে ভাগ করি, প্রথম মাসে একটা ফিচার আমরা রিলিজ দিচ্ছি। দ্যাটস মিন আমাদের যদি কাস্টমার থাকে সেও খুশি হবে যে না আমার কিছু পাচ্ছি, কিছু দেখতেছি। আবার যদি কোম্পানির ক্ষেত্রে চিন্তা করি, মার্কেটিং টিম দেখা যায় যে কিছু ফিচার হওয়ার পরে তারা মার্কেটিং শুরু করে দিতে পারে, পুরোটার জন্য অপেক্ষা করে না। যেমন হলো আমি যেটা উদাহরণটা দিলাম যে একটা ওয়েবসাইট আছে, ব্লগ আছে, ফোরাম আছে, ওয়েবসাইট শেষ হলো, সেই কাজ করা শুরু করতেছে, আর বললো যে আমার ফোরাম এবং ব্লগ কামিং সুন দিয়ে দিল। তো আমাদের কিন্তু একটা কম্বিনেশন হচ্ছে, এই জন্য আমরা অ্যাজাইল মডেল ব্যবহার করি। তো এইটা অনেক পপুলার মডেল। আর অ্যাজাইল কে সুন্দরভাবে মেইনটেনেন্স করার জন্য অনেক ফ্রেমওয়ার্ক আছে, এর মধ্যে হচ্ছে স্প্রিং একটা, মানে কি বলে এটাকে, স্প্রিং একটা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে অনেক পপুলার। স্প্রিং না অ্যাকচুয়ালি, অ্যাজাইল ফ্রেমওয়ার্ক নামটা ভুলে গেলাম, কি বলে এটাকে, স্ক্রাম, সরি। স্ক্রাম হচ্ছে একটা অনেক মানে জনপ্রিয় এবং একটা পপুলার ফ্রেমওয়ার্ক। সেই স্ক্রাম ফ্রেমওয়ার্ক ব্যবহার করে এটাকে অ্যাজাইলটাকে সুন্দরভাবে অ্যাচিভ করা যায়। আমাদের মডেলটা হয় হচ্ছে অ্যাজাইল, এবং এটাকে ম্যানেজ করার জন্য একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে স্ক্রাম। তো আমরা নেক্সট লিসনে যে এসডিএলসি মডেলে আমাদের যে মানে পরবর্তী সেশনেই এটা নিয়ে আলোচনা করব যে আসলে মডেলটা কি, এসডিএলসি কিভাবে কাজ করে, কেমনে। তারপরে মডেলের ক্ষেত্রে আমরা এই অ্যাজাইল স্পাইরাল দেখব। তো অ্যাজাইলের ক্ষেত্রে, এই যে অ্যাজাইল মডেলটার ক্ষেত্রে কিন্তু আমাদের যে ডেভঅপস এর বিষয়গুলো, এগুলো কিন্তু এখান থেকে কেন আসলো, আসলে আমাদের যে ডেভঅপস লাগে এবং দরকার হচ্ছে, কেন দরকার হচ্ছে, এই বিষয়গুলো আমরা ওই যে সামনের ওই সেশনে দেখবো। কারণ অ্যাজাইলে হয় কি, তো আমাদের যদি একটা অ্যাপ্লিকেশনকে আমরা মানে কিছু ভাগে ভাগ করে দেই, সাপোজ এই ভাগগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হচ্ছে কি হচ্ছে, আমাদের 12টা ভাগ করলাম সাপোজ অ্যাপ্লিকেশনটাকে। তো 12টা ভাগের মধ্যে প্রতিনিয়ত আমাদের কিন্তু কোডিং হচ্ছে, ডিজাইন হচ্ছে, ডিপ্লয় করা হচ্ছে, মেইনটেনেন্স করা হচ্ছে, এই যে রেগুলার কন্টিনিউয়াস কিন্তু কাজ চলতেই আছে। দেখা যায় একটা অ্যাপ্লিকেশন আজীবন চলতেই থাকে এরকম কাজ। তো এগুলোকে অনেক কিছুকে, এগুলোকে অটোমেট করার জন্য বা মেইনটেনেন্স করার জন্য আসলে ডেভঅপস এর মানে আমাদের দরকার। তো সেটা আমাদের নেক্সট মিশনে দেখবো আরো ডিটেইলস। তো এসডিএলসি মডেল, তো এসডিএলসি মডেলটা পরে আমাদের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা অ্যাপ্লিকেশনের জন্য, সেটা হচ্ছে ডেটাবেস। তো আমরা যে অ্যাপ্লিকেশন গুলো তৈরি করি ম্যাক্সিমাম গুলোই দেখা যায় আসলে মানে ডেটাবেস নির্ভর অ্যাপ্লিকেশন। কিছু ইউটিলিটি অ্যাপ্লিকেশন থাকে যেগুলো হচ্ছে বিভিন্ন অপারেটিং সিস্টেমের বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে। তবে সাধারণত আমরা আসলে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বা আমাদের দেশে চিন্তা করি, ম্যাক্সিমাম গুলো হচ্ছে ডাটাবেস অ্যাপ্লিকেশন। আমাদের ডাটাবেস থাকে, হয়তো ছোট হবে অথবা বড় হবে। তো এই ডাটাবেসের উপর বেস করে আমরা হলো মূলত অ্যাপ্লিকেশন গুলো তৈরি করি। তো এখানে আমাদের ডাটাবেসটাকে ব্যবহার করার জন্য প্রথম যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। দেখা যায় অনেক সময় আমরা কি করি, আমাদের রিকোয়ারমেন্ট নিলাম, কি কি দরকার, এই দরকার, অথবা টেবিল তৈরি করে আমরা কাজ শুরু করে দেই। কিছুদিন পর যখন আর একটা নতুন ডেভেলপার আমার টিমে জয়েন করে, তাকে যদি বলি আসলে অ্যাপ্লিকেশনটা কি, সে তো বুঝবে না, তাকে আবার প্রথমটাই কোড দেখায় দেখায় বুঝাই দিতে হয়। তো সেক্ষেত্রে যদি আমার পুরো অ্যাপ্লিকেশন একটা ইয়ার ডায়াগ্রাম থাকে, তো ইয়ার ডায়াগ্রামটা দেখলে কিন্তু অনেকটা পুরাটা বোঝা যাবে আর আসলে অ্যাপ্লিকেশনের মানে বিজনেস লজিকটা কি রকম, মানে কিভাবে ডেভেলপ করা হচ্ছে। কারণ মূলত হচ্ছে অ্যাপ্লিকেশনটা তৈরি হচ্ছে আমাদের ডাটাবেস এর উপর বেস করে। কারণ আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে একটা ডাটাবেস ডিজাইন করছি, এর উপর বেস করে আমাদের কোডিং গুলো করতেছি। তো একটা সুন্দর যদি আমাদের ইয়ার ডায়াগ্রাম থাকে, তাহলে যে কেউ আসে দেখলেই বোঝা যাবে যে আমাদের আসলে অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করতেছে। তো আর একটা সুবিধা হচ্ছে এখানে, আমরা অ্যাপ্লিকেশন কোড করার আগেই যদি আমরা ইয়ার ডায়াগ্রাম তৈরি করি, তাহলে আসলে ইয়ার ডায়াগ্রাম হওয়ার ফলে বুঝতে পারবো যে আমি যে ডায়াগ্রামে কাজ করতেছি এটা কি আসলে আমার যে গোলটা, আলটিমেট গোলটা, এখানে কি সেটা কি স্যাটিসফাই করতেছে, নাকি এখানে আবার কোনো সমস্যা আছে। তো ইয়ার ডায়াগ্রাম দেখলে কিন্তু আমরা অনেকটা বুঝতে পারবো যে আমাদের আসলে অ্যাপ্লিকেশনটা ঠিক আছে কিনা, বা আমাদের এখানে ডাটাবেজ চেঞ্জ করার প্রয়োজন হবে কিনা। যদি আমরা ইয়ার ডায়াগ্রাম না করি তাহলে কি হবে, দেখা যায় যে আমার অ্যাপ্লিকেশন চেঞ্জ করার অনেক মানে কাজ হচ্ছে, অনেক দিন পরে মনে হচ্ছে যে না এই ডাটাবেস দিয়ে তো আর রিলেশন ঠিক হয় নাই, এখানে ওয়ান টু মেনি দেওয়া দরকার ছিল, ওয়ান টু ওয়ান দিয়ে হবে না, সাপোজ আর কি এরকম প্রবলেম হতে পারে। তো এখানে ইয়ার ডায়াগ্রাম তৈরি করলে মোটামুটি দেখা যায় একটা সুন্দর হয়ে যায়। তারপরে চলে আসে হচ্ছে আমাদের এসকিউএল ভার্সেস নো সিকিউএল।
মানে নো এসকিউএল মিন নট অনলি এসকিউএল। তো আমাদের এই যে আবার আমার ডাটাবেসের ক্ষেত্রে আমাদের প্রয়োজনটাকে এগুলো বুঝতে হবে, আসলে আমাদের ডাটাবেসটা মানে আমাদের ডাটাটা কি টাইপের, এবং এখানে আমরা এসকিউএল ডাটাবেস ব্যবহার করব নাকি নো এসকিউএল ডাটাবেস ব্যবহার করব। এটা এখানে কিন্তু অনেক কিছু বোঝার বিষয় আছে। না একজন এমনিতে হলো, যেমন কিছু স্ট্যাক আছে, যেমন ধরেন পিএইচপি, মাইএসকিউএল, পাইথন, পোস্টগ্রেস, নোড.জেএস এর সঙ্গে মঙ্গোডিবি। তো আমি নোড.জেএস এ অ্যাপ্লিকেশন বানাইছি মানে আমাকে মঙ্গোডিবি ব্যবহার করতে হবে এমন কোনো কথা না, যে আমি পিএইচপির সঙ্গে মাইএসকিউএল ব্যবহার করবো তা না। আমাদের হচ্ছে ডাটাবেসটাকে আসলে বুঝতে হবে, নো এসকিউএল কোন সিচুয়েশনে আমাকে নো এসকিউএল ব্যবহার করতে হবে, কোথায় আমাকে এসকিউএল ব্যবহার করতে হবে, আমার পুরোটা অ্যানালাইসিস করার পর আমাকে ডিসিশন নিতে হবে, না এখানে আমার মাইএসকিউএল এ বেস্ট ফিট হচ্ছে, আমাকে এখানে মাইএসকিউএল ব্যবহার করব। যদি এমন মনে হয় না এখানে মাইএসকিউএল হবে না, এখানে আমার কোনো নো এসকিউএল ব্যবহার করব। আবার নো এসকিউএল এর মধ্যে আবার বিভিন্ন প্রকার নো এসকিউএল আছে, ডকুমেন্ট ওরিয়েন্টেড আছে, কি ভ্যালু পেয়ার আছে, কলাম ওরিয়েন্টেড আছে, আমার কোনটা দরকারের মাঝে। তো এই বিষয়গুলো আসলে মানে ক্লিয়ার জানতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে এই সিচুয়েশনে আমাকে নো এসকিউএল ব্যবহার করা দরকার, এই সিচুয়েশনে আমাকে এসকিউএল ব্যবহার করা দরকার। তাহলে আমি একটা পারফেক্ট ডাটাবেস ব্যবহার করতে পারবো, কারণ ডাটাবেসটা আমার মনে হয় কি, আমি যেটা পার্সোনাল ধারণা, আসলে আমাদের অ্যাপ্লিকেশনটার মূল প্রাণটা হচ্ছে কিন্তু আমাদের ডাটাবেস। কারণ ডাটাবেস যদি কোনো কারণে ভুল হয়, দেখা যায় যে একটা ডাটাবেসের ভুলের কারণে আমার 1 মিনিটের একটা কাজ 10 মিনিট লাগতেছে। এমন হবে যে একটা আমাদের এপিআই রেসপন্স দ্রুত আসার কথা ছিল, একটা ডাটাবেসের ভুলের কারণে অনেক স্লো হচ্ছে। তো ডাটাবেস লেভেলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর 21 শতকের তো অয়েল হচ্ছে ডাটাবেস, ডাটা। তো এই ডাটাকে মানে ধীরে ধীরে ডাটা বাড়তেছে, মানে হিউজ পরিমাণ ডাটা হচ্ছে, একটা অ্যাপ্লিকেশন বলেন বা যে কোনোখানে ডাটা হচ্ছে। আর ডাটাটা হচ্ছে অনেক একটা মানে কি বলে এখানে সম্পদ, মানে বিশাল বড় সম্পদ হচ্ছে এখনকার, যার কাছে যত ডাটা সে এখন তত ধনী হচ্ছে। যেমন ফেসবুক, গুগল, এদের কাছে অনেক ডাটা আছে, এই জন্য ওরা অনেক মানে ইনকাম করতেছে, বা এদের অ্যাপ্লিকেশন অনেক। তো এইরকম ডাটাটাকে প্রপার ইউজ করা এবং প্রপার ভাবে রাখা, এটা অনেক ইম্পর্টেন্ট। এক্ষেত্রে এসকিউএল নো এসকিউএল কোনটা ব্যবহার করবো সেটা জানা জরুরি। তারপরে যেটা ডাটাবেজের একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, ইন্ডেক্সিং। আমরা ইন্ডেক্সিং ব্যবহার করি হয়তো অনেক সময়, অনেকে জানি, অনেকে জেনেই ব্যবহার করি, আবার অনেক সময় অনেকে না জেনেই ব্যবহার করি। ইন্ডেক্সিং সম্পর্কে কিছু জানা যায় যে ইন্ডেক্সিং করলে ওইটা দিয়ে কোয়েরি করলে ফাস্ট হয়, কিন্তু আসলে আমাদের যে ডাটাবেজ ইঞ্জিন আছে, ডাটাবেজ ইঞ্জিনে তো ডাটাগুলো থাকতেছে, তো ইন্ডেক্সিং করলাম, সে কেন ফাস্টার করতেছে আমাদের অ্যাপ্লিকেশনকে, আর কোন সিচুয়েশনে ইন্ডেক্সিং করা দরকার। ইন্ডেক্সিং এর যেমন সুবিধাও আছে তেমন কিন্তু অসুবিধাও আছে। কারণ ইন্ডেক্সিং করলে আমি যে কলামে ইন্ডেক্সিং করব, ওই কলামটা নিয়ে সে আরেকটা টেবিল তৈরি করে এবং সেটাকে ডাটা সর্টেড করে রাখে। আবার মানে হ্যাশিং এর ইন্ডেক্সিং আছে, সেখানে হ্যাশ ম্যাপ করে রাখে। তো ওখানে সর্ট করে রাখতেছে, আবার ওখান থেকে একটা রিলেশন দিয়ে মেইন ডাটার সঙ্গে কানেক্ট তৈরি করে। তো এখানে কিন্তু আমার স্পেস বেশি লাগতেছে। তো এখানেও মানে অনেক কিছু বিষয় মানে মানে চিন্তা করতে হবে, আমাদের কোন সিচুয়েশনে ইন্ডেক্সিং ব্যবহার করব, ইন্ডেক্সিং ব্যবহার করব নাকি করব না, এগুলো বিষয়ে আমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তার এগুলো নিয়ে আলোচনা করবো হচ্ছে আমাদের ডাটাবেজের যে সেশনটা হচ্ছে, ডাটাবেজে এখানে মানে একদম ডিটেলস, আজকে তো জাস্ট একদম ইন্ট্রোডাকশন দিচ্ছি, সেদিন একবারে মানে সেই সেশনে একবারে ডিটেলস ডাটাবেজ ইন্ডেক্সিং কেন কিভাবে কাজ করে, ডাটাবেজের ভিতরে আসলে ইন্ডেক্সিংটা করলে আসলে ডাটাবেজে কেমন ভাবে ডাটাটা স্টোর হচ্ছে, এবং এটা কেন ফাস্ট করে, নর্মাল কোয়েরির চাইতে ইন্ডেক্সে কোয়েরি করলে কেন ফাস্ট হবে, এই বিষয়গুলোর মানে ডিটেলস জানবো আমরা ওখানে। তারপর হচ্ছে ডাটাবেজ শার্ডিং। তো শার্ডিংটা মূলত হচ্ছে আমাদের যখন ডাটাটা অনেক বেশি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের শার্ডিং করতে হয়। তো আমাদের ডাটাবেজে আমরা ম্যানেজ করার জন্য কি করি, যদি আমাদের ডাটাবেজ বড় হয়, তো আমরা আসলে এটাকে মানে একটা টেবিল আছে, আমাকে ভাঙ্গে 2টা টেবিল করলাম। তো 2টা টেবিল করে আলাদা আলাদা, আমাদের অনেকগুলো ডাটা আছে, আমরা অনেকগুলো টেবিল করে আলাদা আলাদা রাখতেছি। যদি এমন হয় যে একটা টেবিলে বা ডাটাবেজে অনেক পরিমাণ রো আসতেছে, দেখা যাচ্ছে কয়েক বিলিয়ন রো আসছে, আরো অনেক রো আসছে, এটা আসলে একটা মানে সিঙ্গেল কম্পিউটার দ্বারা আসলে এটা সার্ভ করাই সম্ভব না। অথবা এমন হতে পারে যে না, সিঙ্গেল কম্পিউটার দ্বারা সার্ভ করা কিন্তু একটা টেবিল অনেক ডাটা, কিন্তু একবারে আসলে কোয়েরি স্লো হচ্ছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে শার্ডিং করতে পারি। শার্ডিংটা হচ্ছে কি, ডাটাটাকে আমাদের মানে ভাগ করতে হবে, এটা হচ্ছে হরাইজন্টাল স্কেলিং মেবি। তো এটাকে মানে ডাটাটাকে ভাগ করবো, সাপোজ ধরলাম আমাদের 1 বিলিয়ন ডাটা আছে, এখান থেকে আমি সাপোজ 3টা পিসিতে রাখি দিলাম, আলাদা আলাদা 3টা পিসিতে। প্রথম হচ্ছে মানে এই যে 1 বিলিয়নকে 4 ভাগ করে, প্রথম ভাগটা হচ্ছে আমাদের একটা পিসিতে, দ্বিতীয় ভাগটা আরেকটা পিসিতে, তৃতীয় ভাগটা আরেকটা পিসিতে, চতুর্থ ভাগটা আরেকটা পিসিতে রাখলাম। এই যে স্টেপ বাই স্টেপ ভাগ করে রাখাটা হচ্ছে শার্ডিং। আমরা দেখবো আসলে শার্ডিং কোন সিচুয়েশনে আমাদের করা দরকার। অথবা শার্টিং ছাড়া আরো আছে, একটা হচ্ছে ডাটাবেস পার্টিশনিং আছে, এটা মানে মেবি মাইস্কুলে সাপোর্ট করে না, মানে পোস্টগ্রে স্কুলে করে। মানে আমরা শার্টিং করে মানে পার্টিশন করে রাখতে পারি, আমার একটাই টেবিল, কিন্তু টেবিল কি করে আসলে, টেবিলের জন্য তো একটা হচ্ছে ফাইল থাকে,
তো আমরা পার্টিশন করে রাখলে হলো প্রতিটা পার্টিশনের জন্য সে আলাদা আলাদা করে ফাইল তৈরি করে রাখে, যার ফলে আমাদের হচ্ছে কুয়েরিটা অনেক ফাস্টার হয়। তো আমরা দেখবো শার্ডিংটা আসলে কি, আরো ডিটেলস জানবো। তারপরে হচ্ছে আমাদের ডাটাবেজের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রেপ্লিকেশন। তো রেপ্লিকেশনটা হচ্ছে, আচ্ছা রেপ্লিকেশন নিয়ে পরবর্তীতে স্লাইড আছে, ওখানে আলোচনা করব। ওকে, তো ডাটাবেজ গেল বেসিক গুলো। তারপরে হচ্ছে আমাদের ডাটাবেজের ক্ষেত্রে আমাদের অনেকগুলো ডাটাবেজ আছে। আমরা কোন ডাটাবেজটা আসলে কি জাস্ট একটু সিম্পল জানি। হয়তো আমাদের মাইস্কুয়েল নিয়ে একটা ফুল সেশন হবে, এখানে মাইস্কুয়েল ইনস্টল করা, মাইস্কুয়েলে কিভাবে টেবিল তৈরি করা, কিভাবে ইন্ডেক্সিং করতে হয়, এগুলো সব দেখবো আমরা। তো মাইস্কুয়েলটা কি, এই মাইস্কুয়েল আসলে এখানে বলার কিছু রাখে না, সবাই জানে মাইস্কুয়েল অনেক পপুলার। তো মাইস্কুয়েল একটা হচ্ছে এসকিউএল ডাটাবেজ। তো এখানে আমরা আমাদের যদি স্কিমা থাকে, আমাদের ডাটা যদি স্কিমা ডিফাইন করতে পারি, সেক্ষেত্রে আমরা এসকিউএল ব্যবহার করি। আর এক্ষেত্রে হলো মাইস্কুয়েল একটা ওপেন সোর্স ডাটাবেস যেটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে আমাদের আসতেছে মঙ্গোডিবি। তো মঙ্গোডিবি হচ্ছে একটা নো এসকিউএল ডাটাবেস। নো এসকিউএল এর আবার কিন্তু অনেকগুলো ভাগ আছে। যেমন হচ্ছে মঙ্গোডিবি হচ্ছে ডকুমেন্ট ওরিয়েন্টেড, মানে এখানে হচ্ছে যে কোনো ফাইল রাখবো আমরা হচ্ছে ডকুমেন্ট আকারে রাখি। ডকুমেন্ট মিন এখানে সে একটা জেসন ডকুমেন্ট। মঙ্গোডিবিতে যদিও এটাকে বেসন আকারে রাখে, তো বাই দ্য আমরা জেসন বলি। একটা হচ্ছে জেসন অবজেক্টকে সে রাখে একটা কির উপর বেস করে, একটা আইডির উপর মানে ভিত্তি করে সে রেখে দেয়। আমাদের একটা সাপোজ কালেকশন থাকলো, এখানে আমি একটা করে জেসন ডকুমেন্ট অ্যাড করতেছি, এরকম আমাদের কয়েক হাজার বা কয়েক বিলিয়ন জেসন ডকুমেন্ট আমি অ্যাড করলাম। এই জেসন ডকুমেন্ট গুলো কিন্তু আবার নেস্টেড হতে পারে। যেমন আমরা যদি চিন্তা করি একটা ব্লগের ক্ষেত্রে, একটা ব্লগ আছে, ব্লগে পোস্ট আছে, পোস্টে আবার কমেন্ট আছে। এটা এসকিউএল হলে আমরা কি করতাম, মানে পোস্ট নামে একটা টেবিল আছে, এর আর একটা কমেন্ট নামে টেবিল আছে। এই যে পোস্ট এবং কমেন্টের মাঝে একটা কি থাকবে, প্রাইমারি ফরেন কি দিয়ে একটা রিলেশন থাকবে, ওয়ান টু মেনি রিলেশন থাকবে, যেখানে আমরা কুয়েরি করে দেখাবো। আর যদি মঙ্গোডিবির ক্ষেত্রে চিন্তা করি, মঙ্গোডিবিতে কিন্তু ডিনর্মালাইজ করা যায়, মানে জয়েন্ট কোয়েরি করা যায়, ডিনর্মালাইজ করা যায়। কিন্তু নো এসকিউএল ডাটাবেসের মূল একটা উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা কোনো ডিনর্মালাইজ করব না। ডিনর্মালাইজ করলে অনেক অসুবিধাও আছে, সেটা পরে বলতেছি। যেমন ধরেন আমরা যখন স্কেলিং করব, হরাইজন্টাল স্কেলিং, ভার্টিক্যাল স্কেলিং, এখানে ডিনর্মালাইজ করলে কিন্তু অনেক অসুবিধা আছে। তো সেটা পরে আলোচনা করতেছি। তো এখানে ডিনর্মালাইজ করে রাখবো, মানে নর্মালাইজ করা যাবে না। নো স্কুলের ক্ষেত্রে একটা আমরা নর্মালাইজ করবো না, ডিনর্মালাইজ থাকবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের তো পোস্টের অনেকগুলো কমেন্ট আছে, তাহলে কি হবে, আমার একটা পোস্ট নামে ডকুমেন্ট আছে, এখানে সাব ডকুমেন্ট হিসাবে আবার অনেকগুলো কমেন্ট থাকবে। মানে হচ্ছে অ্যারে, পোস্ট একটা অ্যারে, এর মধ্যে কমেন্ট নামে একটা কিতে, আর একটা হচ্ছে নেস্টেড অ্যারে, মানে টু ডাইমেনশন অ্যারে আমি যদি অ্যারে হিসাবে চিন্তা করি বা জেসন হিসাবে চিন্তা করি। একটা জেসন আছে, এর মাঝে নেস্টেড আছে হিসাবে কমেন্ট গুলো থাকতেছে। তো আমাদের মঙ্গোডিবি ব্যবহার হবে যখন আমাদের ডকুমেন্ট ওরিয়েন্টেড ডাটা থাকবে, মানে একটা হচ্ছে ডকুমেন্ট হিসাবে আসতেছে, আমরা ডকুমেন্টটাকে রেখে দিলাম, শেষ। তারপর একটা ডকুমেন্ট আছে, এখন ডকুমেন্ট রেখে দিচ্ছি, তো এখান থেকে আমরা কোয়েরি করবো। তো আমরা দেখবো মঙ্গোডিবি কিভাবে ব্যবহার করতে হয়। মঙ্গোডিবিতে হচ্ছে আমাদের কিভাবে ডাটাবেজ অ্যাড করা যায়, মঙ্গোডিবিতে ইন্ডেক্সিং করা যায়, এখানে কিভাবে এই ফিল্টারিং গুলো করে, কোয়েরি গুলো করে, এগ্রিগেট ফাংশন গুলো রান করে, আমরা মঙ্গোডিবি সেশনে দেখবো। সরি। তো এই মঙ্গোডিবি, তারপরে হচ্ছে ক্যাসান্ড্রা। ক্যাসান্ড্রা আসলে মানে একটা ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ। আসলে যখন আমাদের হিউজ পরিমাণ ডাটা নিয়ে কাজ করতে হয়, তখন আসলে কাসান্ড্রা একটা মানে ভালো টুল একটা। কাসান্ড্রা মূলত হচ্ছে ডিজাইন করা হয় ফেসবুকে, ফেসবুক ডিজাইন করে। এটা হচ্ছে অ্যামাজনের ডাইনামো ডিবি আছে, ডাইনামো, আর হচ্ছে গুগলের বিগ কোয়েরি না সরি বিগ টেবিল। তো এই দুটার কম্বাইন করে কাসান্ড্রা হচ্ছে একটা কলাম ওরিয়েন্টেড ডাটাবেস তৈরি করে। তো কাসান্ড্রা হচ্ছে কলাম ওরিয়েন্টেড ডাটাবেস। তো এটা নিয়ে আসলে আরো ডিটেলস আলোচনা করবো, আজকে জাস্ট একটু বলি। কলাম ওরিয়েন্টেড মিন হচ্ছে আমাদের যে টেবিলের, আমি কি হলো এসকিউএল বা মঙ্গোডিবিতে ডকুমেন্ট থাকে, এসকিউএল নরমালি এখানে কি থাকে, আমার যদি একটা টেবিল হয়, টেবিলটা কি থাকে, একটা টেবিলে সাপোজ আমার হচ্ছে 10টা কলাম আছে, তো বা 5টা কলাম আছে, সেক্ষেত্রে ডাটা যদি মানে এই যে আমাদের ফাইলে যে ডাটাটা স্টোর করা হয়, তখন কি থাকে, একটা কলাম আছে, ওই কলামে মানে একটা ফাইল আছে, ওখানে প্রতিটা ওই টেবিলের জন্য একটা ফাইল থাকে, ওখানে রো গুলো অ্যাড হয়। আর কাসান্ড্রা বা কলাম ওরিয়েন্টেড ডাটাবেজের ক্ষেত্রে কি থাকে, মানে যতটা কলাম আছে ততটা কলামের জন্য আলাদা আলাদা ফাইল তৈরি হয়। দ্যাটস মিন যদি আমি কোনো ক্ষেত্রে একটা কলাম অথবা 2টা কলাম নিয়ে কাজ করি, তাহলে আমাদের বাকি যে অন্য অন্য কলাম গুলো আছে ওগুলোতে ডাটাতে টাচ করতেই হবে না। এটা একটা কলাম ওরিয়েন্টেড সুবিধা, যার ফলে হচ্ছে আমরা যদি নির্দিষ্ট 2-একটা কলাম নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা অনেক দ্রুত কাজ করতে পারি। আর একটা যেটা বড় সুবিধা কাসান্ড্রায়, যেটা হচ্ছে আমরা যে ডিস্ট্রিবিউটেড ডাটাবেসটা ইজিলি ম্যানেজ করতে পারি। এখানে কয়েক হাজার নোড থাকতে পারে,
যেমন হচ্ছে অ্যাপেল ব্যবহার করে, নেটফ্লিক্স কাসান্ড্রা ব্যবহার করে। অ্যাপেলের মনে হয় মেবি 50,000-এর মতো নোড আছে কাসান্ড্রা দিয়ে ম্যানেজ করে। তো এখানে ডাটাগুলো আসতেছে আমরা যে শার্ডিং এর ক্ষেত্রে যেরকম আমাদের 4টা পিসি বা কয়টাতে শার্ট করে রাখলাম, বিষয়টা অনেকটা ওই রকমই। আমাদের হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন থাকবে, ডাটাবেসটা একটা আছে, এই ডাটাবেজের আমাদের হিউজ পরিমাণ ডাটা, কয়েক বিলিয়ন, মানে বিগ ডাটা। বিগ ডাটার ক্ষেত্রে আসলে না, বিগ ডাটার ক্ষেত্রে হ্যাডুপ ব্যবহার করা হয়, কিন্তু হ্যাডুপের একটা আলাদা রিজন আছে ব্যবহারের, কাসান্ড্রা আর অন্য একটা রিজন, মানে অন্য সিচুয়েশনে দুইটাই ব্যবহার করা হয়। তো এখানে কাসান্ড্রা বিগ ডাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে যদি আমাদের স্ট্রাকচার ডাটা থাকে, তো ডাটাগুলো কিভাবে রাখে, আমাদের সাপোজ 10টা আছে বা 20টা নোড নিলাম, তো যে আমি ডাটাগুলো রাইট করব যখনই, এ হচ্ছে আমাদের এখানে পার্টিশন কি থাকে, ক্লাস্টার কি থাকে, কাসান্ড্রা লিসনে আমরা আসলে আরেকটু ডিটেইলস দেখবো, মানে কাসান্ড্রা ইনস্টল করে একদম ডিটেইলস দেখবো কিভাবে ডাটাগুলো কাসান্ড্রা ফাইলে রাইট করে রাখে, আবার রাইট অপারেশন চালাইলে কি হয়, রিড অপারেশন চালাইলে কিভাবে আসে, তো এখানে দেখবো। তো এই যে কাসান্ড্রা আমাদের মানে অনেকগুলো নোড আছে, এর মধ্যে কোনো একটা ডাটা থাকে, সে ফাইন্ড করে এই ডাটাটা কোন নোডে যাবে, সে ওই নোডে রেখে দেয়। যখন আমরা কোয়েরি চালাই তখন আবার ওখান থেকে সে নিয়ে আসে। তো এই যে আমাদের রেপ্লিকেশন, রেপ্লিকেশন না, আমাদের যে এই যে ডিস্ট্রিবিউট করার প্রয়োজন হচ্ছে, এইগুলোকে কাসান্ড্রা ইজিলি ম্যানেজ করে। আর এখানে আবার রেপ্লিকেশনও করা যায়। রেপ্লিকেশন করলে হচ্ছে আমাদের রেপ্লিকেশন ফ্যাক্টর 3 দিয়ে দিলাম, দেখা যায় যে রেপ্লিকা হয়ে থাকবে। আবার আরেকটা সুবিধা হচ্ছে আমাদের একটা সাপোজ সার্ভার আমরা হচ্ছে এশিয়াতে রাখলাম, আর একটা ইউরোপে রাখলাম, আর একটা হচ্ছে আমরা ইউএসএ তে রাখলাম, যে রিজিয়নের জন্য ওইটা থেকে সার্ভ করলাম। এমন যদি হয় কোনোটা আমাদের সার্ভার একবার ডাটা সেন্টার ডাউন হয়ে গেল, একদম সাপোজ ভূমিকম্প হয়ে ধসে শেষ হয়ে গেল, তো অন্য ডাটা সেন্টারে আমার ডাটা থাকবে, ওখান থেকে সার্ভ করতে পারবে। তো এরকম আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো আসলে আমাদের কাসান্ড্রা দিয়ে আমরা ম্যানেজ করতে পারি। যেমন হচ্ছে আমাদের বিশেষ করে ব্যবহারের একটা মানে গুরুত্বপূর্ণ মানে ইউজ কেস হচ্ছে মানে ডেটা ওয়্যার হাউজিং এর ক্ষেত্রে, অথবা আমরা লগ ডাটার জন্য, বা যেগুলো আসলে লগ টাইপের ডাটা অনেক হিউজ পরিমাণ, কিন্তু স্ট্রাকচার যেন ডাটা হয়, মানে আনস্ট্রাকচার, বেশি আনস্ট্রাকচার ডাটা রাখা যায় কিন্তু বেশি আনস্ট্রাকচার রাখা ঠিক না, মানে অনেকটা স্ট্রাকচার ডাটাগুলোই এখানে যার হিউজ পরিমাণ ডাটা আছে সেগুলো আমরা কাসান্ড্রাতে রাখবো। যদি আমাদের মনে হয় যে আমরা একটা ডাটা ওয়্যার হাউস দরকার, যেখান থেকে আমরা বিভিন্ন প্রকার কুয়েরি অনেক চালাবো, রিড আমাদের অনেক মানে অপারেশন চলবে, সেক্ষেত্রে আমরা কাসান্ড্রা ব্যবহার করতে পারি। যদিও অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য গুগলের বিগ কোয়েরি ব্যবহার করতেছি। বিগ কোয়েরিও আমার মানে অনেকটা কাসান্ডারের মতো নেই, ওটাও কলাম ওরিয়েন্টেড ডাটাবেস, ওখানেও পার্টিশন কি এগুলো ক্লাস্টার কি সেট করে দেওয়া যায়, মানে ফাস্টার কাজ করে, যে ওটা হচ্ছে গুগলের ম্যানেজ সার্ভিস। তো কাসান্ড্রা ব্যবহার করলে আমরা ম্যানেজ নিতে পারি, অথবা আমরা নিজেরাও ম্যানেজ করতে পারি। তো কাসান্ড্রা নিয়ে আরো একটু ডিটেইলস জানবো আমরা কাসান্ড্রা সেশনে। তারপর হচ্ছে নিও4জে। নিও4জে হচ্ছে একটা গ্রাফ ওরিয়েন্টেড ডাটাবেস। মানে আমাদের যদি কোনোখানে আমরা যদি মানে যারা আসলে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের ধারণা আছে, গ্রাফ কিন্তু নিয়ে আমাদের অনেক সময় কাজ করি, দেখা যায় বিএফএস ডিএফএস এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। তো এই টাইপে আমাদের যদি কোনো গ্রাফ টাইপের ডাটা রাখতে হয়, যেমন একটা যদি এক্সাম্পল দেই, ফেসবুকে আমাদের আসলে কি হচ্ছে, আমরা ফ্রেন্ডের সঙ্গে ফ্রেন্ড কানেক্ট হচ্ছি, তা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড তার ফ্রেন্ড তার ফ্রেন্ড, এই যে মিউচুয়াল ফ্রেন্ড বা আমার লিঙ্কডইন এর কানেকশন গুলো, এটা কিন্তু সবাই এক একটার সাথে কানেকশন আছে। যদি আমি দেখতে চাই যে এই কানেক্টেড ডাটা গুলো আমরা কিভাবে রাখবো, আমি কিভাবে বলবো যে আমার থেকে সাপোজ আমি দুইজন ব্যক্তির সঙ্গে বললাম, এই ব্যক্তি থেকে এই ব্যক্তির মধ্যে আসলে কোনো কানেক্টেড লিঙ্ক আছে কিনা, এই টাইপের বিষয়গুলো আসলে মানে গ্রাফ ডাটাবেস যেটাকে বলে, মানে নোড থাকবে এবং নোডের মধ্যে কানেকশন এজ থাকবে। তো এই যে কানেকশন বা গ্রাফ টাইপের যদি ডাটাবেস আমাকে ডাটা স্টোর করতে হয়, তাহলে আমরা নিও4জে ব্যবহার করতে পারি, অনেক ভালো একটা ডাটাবেস মানে গ্রাফ টাইপের ডাটা স্টোর করার জন্য। এর হচ্ছে যেমন সোশ্যাল মিডিয়া টাইপ, অথবা আরেকটা যেমন হচ্ছে আমরা যে যে বিভিন্ন পেজ র্যাঙ্ক দেখি আমাদের একটা অ্যাপ্লিকেশনের, পেজ র্যাঙ্কে কিন্তু এই গ্রাফ আকারে ডাটা মানে সেভ থাকে। যেমন ধরেন যে আমার একটা ওয়েবসাইট আছে, এখান থেকে কোথায় কোথায় লিঙ্ক যাচ্ছে, আবার কোন কোন ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে লিঙ্ক আসতেছে, এই যে এইটার উপর বেস করে আমার যে লিঙ্ক থেকে আসলো, ওই লিঙ্কের আবার ওই সাইটের পেজ র্যাঙ্ক কি রকম, ওইটার উপর বেস করে আমার একটা পেজ র্যাঙ্ক নির্ধারিত হয়। তো এইখানেও কিন্তু হচ্ছে এই যে নিও4জেএস ব্যবহার করা হয় এইরকম মেসিভ ডাটাবেজের ক্ষেত্রে। আর এটার আরেকটা গুরুত্বপূর্ণ ইউজ কেস হচ্ছে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাইপের কাজ করি, অথবা ধরেন মেশিন লার্নিং অথবা ফ্রড ডিটেকশন, মানে রিকমেন্ডেশন ইঞ্জিন, এই টাইপের ক্ষেত্রে কিন্তু নিও4জেএস বা এই যে গ্রাফ ডাটাবেসটা অনেক ব্যবহার করা হয়। যেমন রিকমেন্ডেশনের ক্ষেত্রে, যেমন আমাদের লিঙ্কডইন কিভাবে রিকমেন্ড করে, একটা ফ্রেন্ড আছে, এই ফ্রেন্ডের ফ্রেন্ড বা এই কানেকশনের কানেকশন, অথবা ফেসবুকে ফ্রেন্ডের ফ্রেন্ড, তো এই যে আমার কানেকশন দিয়ে দেখতেছে যে আমার কানেক্টেড কে আছে, তার কানেক্টেড মানে সেকেন্ড ধাপে গিয়ে যারা ইউজার আছে তাদের কাছ থেকে কমন কিছু বের করে আমাদেরকে সাজেস্ট করতেছে। এই টাইপের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে
নিও4জেএস ব্যবহার করতে পারি, অথবা যদি আমার ই কমার্সে সেলস হচ্ছে, এই সেলস গুলো ডাটাগুলো এখানে কানেকশন তৈরি করে কিন্তু আমরা রিকমেন্ডেশন দিতে পারি। তো এই টাইপের যদি ডাটা আমাদের রাখার প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা নিও4জেএস ব্যবহার করতে পারি। তো আমরা ডিটেলস আরো দেখবো সেশনে। তারপরে হচ্ছে একটা আমাদের ডাটাবেস রেডিস। রেডিস হচ্ছে একটা কি ভ্যালু পেয়ার নো এসকিউএল ডাটাবেস। এটা মূলত হচ্ছে ইন মেমোরি ডাটাবেস হিসেবে ব্যবহার করা হয়। ওকে, সরি। তো আমাদের যখন অ্যাপ্লিকেশনে ক্যাশিং এর ব্যবহার করা হয়, আমাদের ক্যাশ নিয়ে আরো নেক্সটে আলোচনা করব। তো ক্যাশিং এর ক্ষেত্রে আমরা রেডিস ব্যবহার করি। রেডিসটা মূলত কি, একটা কি ভ্যালু পেয়ারের ডাটাবেস। মানে কি, আমাদের ডাটাবেস হচ্ছে আমরা এটা হার্ড ডিস্কেও রাখতে পারি, তবে মেইনলি ব্যবহার হয় হচ্ছে আমাদের মেম ক্যাশের মতো করে আমাদের হচ্ছে মানে র্যামের ডাটাটা স্টোর করে রাখবে, যাতে পরবর্তীতে আমরা দ্রুত রিড রাইট করতে পারি। র্যামে যেহেতু থাকে দ্রুত রিড রাইট করা যাবে। আবার এখানে রেডিসে ডাটা কিন্তু অনেক প্রকার ডাটা স্ট্রাকচার রাখা যায়। মানে রেডিসটা হচ্ছে এটা কি বলে, ডিকশনারি স্টোরেজ আর কি। ডিকশনারি মিনস হচ্ছে পাইথনের ডিকশনারি বলে। আমি যদি পিএইচপি তে বলি হচ্ছে এটা মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে, সি সি প্লাস প্লাস এটা হচ্ছে হ্যাশ টেবিল বা হ্যাশ ম্যাপ যাই বলে, মানে একটা ডিকশনারি বা হ্যাশ টেবিল স্টোরেজ। মানে হ্যাশ টেবিলটাকে জাস্ট সে হচ্ছে প্রাইমারি মেমোরিতে রাখে। তো এখানে আমরা কিন্তু অনেক দ্রুত রিড রাইট করতে পারি। দ্যাটস মিন একটা কি দিয়া আমি কোয়েরি করলে সিঙ্গেল ওয়ান টাইমে আমরা হচ্ছে এখান থেকে রিট্রিভ করতে পারি। আর হচ্ছে এখানে আবার কয়েক প্রকার ডাটা স্ট্রাকচার হচ্ছে আমাদের স্টোর করা যায়, যেমন কি ভ্যালু পেয়ারে আমরা কি দিলাম এর অধীনে একটা স্ট্রিং স্টোর করলাম, এটাও করতে পারি। একটা কির অধীনে একটা আমি অ্যারে স্টোর করতে পারি, অথবা একটা কির অধীনে আমরা হচ্ছে একটা হ্যাশ টেবিল বা একটা ডিকশনারি অথবা অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা স্টোর করতে পারি। তারপরে একটা কির অধীনে আমরা হচ্ছে কি বলে সেট স্টোর করতে পারি। এই সেট গুলোতে আবার ডাটা অ্যাড করা, ডাটা ডিলিট করা সবকিছুই করা যায়, মানে অনেক কিছুই করা যায় আমাদের হচ্ছে রেডিস ব্যবহার করে। আমরা হচ্ছে আমাদের ক্যাশিংটাকে অনেক সুন্দরভাবে রেডিস দিয়ে ম্যানেজ করতে পারি। আমরা যে লারাভেল অ্যাপ্লিকেশন, লারাভেল সঙ্গেও সুন্দর সাপোর্ট আছে রেডিসের। তো আমরা এটা দিয়ে রেডিস ম্যানেজ করতে পারি। ওকে, তো আমাদের রেডিস হচ্ছে ইন মেমোরি ডাটাবেস, যেটা মূলত ক্যাশিং এর জন্য ব্যবহার করা হয়, অথবা আমরা নো সিকিউর ডাটাবেস হিসেবেও ব্যবহার করা যায়। ওকে, তারপরে হচ্ছে এই যে আমরা ডাটাবেস দেখলাম, অনেক প্রকার ডাটাবেস দেখলাম। এটা তো কয়েকটা জাস্ট বললাম, এরকম আরো অনেক ডাটাবেস আছে। MySQL আছে, পোস্টগ্রেস আছে, এসকিউএল সার্ভার আছে, এইচবেস আছে, তারপরে হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে, অ্যামাজন ডাইনামোডিবি। আমি এখন কোন সিচুয়েশনে গিয়ে কোনটা আসলে ব্যবহার করব সেটা আমার জানা দরকার। সো এটা মূলত হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের ক্ষেত্রে। ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের ক্ষেত্রে ক্যাপ থিওরেম একটা আছে, মেথোডোলজি আছে, যেটাকে ব্যবহার করে, যেটা ফলো করে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে ডাটাবেস চুজ করতে পারবো। ক্যাপ থিওরেমের পূর্ণরূপটা হচ্ছে কনসিস্টেন্সি, অ্যাভেলেবিলিটি আর হচ্ছে পার্টিশন টলারেন্স। এই তিনটার পূর্ণরূপ হচ্ছে ক্যাপ। তো কনসিস্টেন্সি কি, যদি আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস, তো অনেকগুলো নোড আছে। তো অনেকগুলো নোডের ক্ষেত্রে যদি কোনো সময় আমি একটা কোয়েরি চাচ্ছি, আমি সব সময় লেটেস্ট ডাটাটা পাবো। লেটেস্ট ডাটাটা যদি পাই তাহলে সেটা কনসিস্টেন্ট। যেমন আমার 10টা হচ্ছে নোড আছে, আমি একটা নোডে রাইট করলাম, সাপোজ নোড নাম্বার 1-এ আমি রাইট করলাম, সেই সময় যদি আমি নোড নাম্বার হচ্ছে 10-এ থেকে আমি রিড কোয়েরি করে চালাচ্ছি, আমার এই যে নোডে আমার হচ্ছে লেটেস্ট ডাটাটাই পাবো। এমন যেন না হয় নোড নাম্বার 1-এ একটা লেটেস্ট ডাটা আছে, নোড নাম্বার 10-এ দেখা যায় যে রিসেন্টটা নাই, একটু আগেরটা আছে, তাহলে এটা কনসিস্টেন্ট হলো না। কনসিস্টেন্ট মিনস আমার যতগুলো নোড আছে সবগুলোতেই আমি সেম টাইমে সেম ডাটা পাবো, এটা হচ্ছে কনসিস্টেন্ট। আর কনসিস্টেন্সির একটু অসুবিধা কি, যেহেতু হচ্ছে এটা ডিস্ট্রিবিউটেড বা রেপ্লিকেশনের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের একটা সার্ভারে 3টা রেপ্লিকেশন আছে সাপোজ, বা 4টা রেপ্লিকেশন আছে, আমি একটাতে রাইট করতেছি প্রাইমারিটাতে, তো আমাদের সেকেন্ডারি যে নোড গুলো আছে ওগুলোতে তো আমাদের ডাটাটাকে যাইতে হবে, তো যাইতে তো একটা সময় লাগে। যদি আমি কনসিস্টেন্ট দিতে চাই তাহলে যখনই আমি রাইট করতেছি, যেমন হচ্ছে একটা সিঙ্গেল ডাটাবেসের ক্ষেত্রে রাইট করলে কি হয়, সে ডাটাবেসটাকে লক করে রাখে বা ওই টেবিলটাকে লক করে রাখে, ডাটা শেষ হয় তারপরে সে লক ছেড়ে দেয়, তারপরে রিড কোয়েরি আসলে রিড কোয়েরি পারফর্ম হয়। তো সেই রকম করতে হবে যে আমাদের নোট 4টা আছে বা 5টা আছে, 5টা লক হয়ে থাকবে, তারপর আমার রাইট শেষ, রাইটের ডাটাগুলো 5টাতেই যাবে, যতগুলো নোট আছে সবগুলোতেই ডিস্ট্রিবিউট হবে, তারপরে সে রিড কোয়েরিটাকে মানে অ্যাক্সেস করতে দেবে। একটু টাইম ডিলে হয়। তো এখানে কিন্তু আমি মানে ফুললি অ্যাভেলেবল হলো না, যে একটু ওয়েট করতে হলো। আর এই যে অ্যাভেলেবিলিটিটা হচ্ছে, অ্যাভেলেবিলিটি গ্যারান্টি দেবে না যে সব সময় আমি লেটেস্ট ডাটাটাই দেবো,
কিন্তু সে গ্যারান্টি দেবে যে না আমি তোমাকে দাঁড় করায় রাখবো না, ওয়েট করাবো না, চাওয়ার সাথেই ডাটা দিয়ে দেবো। জাসমিন আমাদের 4টা নোড আছে, একটা নোডেতে রাইট হচ্ছে, সেম টাইমে যদি কেউ ডাটা চায় তাকে যে লেটেস্ট ওই নোডের লেটেস্ট ডাটা আছে সেইটাই দিয়ে দেবে। তাহলে এখানে কনসিস্টেন্সিটা থাকতেছে না, মানে হয়তো দুইটা আবার অ্যাচিভ করা যায়, কনসিস্টেন্সি অ্যাভেলেবিলিটি দুইটাই অ্যাচিভ করা যায়, সেক্ষেত্রে সেটা আছে। তো অ্যাভেলেবিলিটি হচ্ছে আমাদের যে কোনো নোডে আমি যখনই রিকোয়েস্ট দেবো তখনই ডাটা পাবো, কোনো সমস্যা নেই, আমাদের কোনো টেনশন করতে হবে না অ্যাভেলেবিলিটি। আর পার্টিশন টলারেন্স হচ্ছে, যেহেতু এখানে আমার 5টা নোড আছে বা 5টা কম্পিউটার আছে, 5টা নোড মিনস তো 5টা কম্পিউটার, তো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার তো আমরা নেটওয়ার্কের মাধ্যমে কমিউনিকেট করতে হচ্ছে, কোনো কারণে তো কোনো একটা নোডের সঙ্গে আমার কানেকশন ডিসকানেক্ট হতেই পারে, স্বাভাবিক। সাপোজ নেটের সমস্যা বা কোনো একটা সমস্যার কারণে কানেক্ট করতে পারতেছে না, সে কমিউনিকেট করতে পারতেছে না, অথবা এমন হলো ওই সার্ভারটাই ডাউন, সেটা হচ্ছে পার্টিশন টলারেন্স, মানে পার্টিশন, যে আমাদের পার্টিশনের মধ্যে কোনো বাধা আসলো, এটা হচ্ছে পার্টিশন টলারেন্স। তো অ্যাকর্ডিং টু হচ্ছে ক্যাপ থিওরেম, এই ক্যাপ থিওরেম অনুযায়ী আমরা ডাটাবেস চুজ করার সময় যে কোনো দুইটা নিতে পারবো, মানে যে কোনো একটা আমাদেরকে গিভ আপ করতেই হবে। আর ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের ক্ষেত্রে সাধারণত হচ্ছে ক্যাপ যেটা আছে, মানে পার্টিশন টলারেন্স যেটা বিষয়টা, এটা সাধারণত কমন থাকেই। তো এর মাঝে আমাকে দুইটা আছে, অ্যাভেলেবিলিটি, কনসিস্টেন্সি, এই দুইটার মধ্যে যে কোনো একটা আমারে চুজ করতে হবে, আমি কি অ্যাভেলেবেল চাই না কনসিস্টেন্ট চাই। এর মানে এই না যেমন অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে বললাম যে আমি কনসিস্টেন্সি থাকতেছে না, এটা আসলে মানে এত বড় না, দেখা যায় কয়েক মিলি সেকেন্ড বা কয়েক সেকেন্ডের মধ্যেই, মানে 1 সেকেন্ড বা কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই সে বা 1 সেকেন্ডের মধ্যেই সে ডাটাটা কনসিস্টেন্ট হয়ে যাবে। কিন্তু যদি আমার মনে হয় যে না আমাদের অ্যাভেলেবেল দরকার, হয়তো ওই 2-1 মিলি সেকেন্ডের ক্ষেত্রে সে পুরাতন ডাটা পাইলে কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করতে পারি এপি, মানে হচ্ছে কি অ্যাভেলেবিলিটি এবং পার্টিশন টলারেন্স। এই যে কাসান্ড্রা আছে, কস ডিবি, তারপরে অ্যামাজন ডাইনামো, তাই এগুলো হচ্ছে এইটা স্যাটিসফাই করে, অ্যাভেলেবিলিটি এবং পার্টিশন টলারেন্স, এই দুটো স্যাটিসফাই করে। আর আমার যদি এমন কোনো সিচুয়েশন হয় না অ্যাভেলেবেল, একটু লেট হোক, মানে এর মানে এই না যে কনকারেন্সি ব্যবহার করলাম মিন্স আমার অ্যাভেলেবিলিটি থাকতেছে না, অ্যাভেলেবিলিটি অবশ্যই আছে। এমন এটা হতে পারে যে কয়েক মিলি সেকেন্ড বা কয়েক সেকেন্ডের বিষয়, অথবা যে সময় রাইট করতেছে সেই সময় যদি রিড হয় সেই ক্ষেত্রে, বা অন্য সময় তো সে রিড লেটেস্ট ডাটাই পাচ্ছে, কোনো সমস্যা নেই। তো যদি এমন করে হয় না আমাকে কনসিস্টেন্সি আমাকে করতেই হবে, যে এটা কনসিস্টেন্ট হতেই হবে, তাছাড়া সমস্যা। সিপি বা এইটাতে সাপোর্ট করা হচ্ছে এইচবেস, অ্যাপাচি এইচবেস। এইচবেসও হচ্ছে কাসান্ডার মতনই একটা কলাম ওরিয়েন্টেড ডাটাবেস। মঙ্গোডিবি আমরা আলোচনা করলাম, তারপর রেডিস, রেডিস রেডিসও হচ্ছে আমাদের এই যে কনসিস্টেন্সি এবং পার্টিশন টলারেন্স সাপোর্ট করে। মূলত হচ্ছে এগুলো আমাদের নো এসকিউএল বা ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের ক্ষেত্রে বিষয়গুলো আছে। আর আমরা যদি মনে হয় যে না আমার পার্টিশন টলারেন্স আমার দরকার নাই, আমি হচ্ছে অ্যাভেলেবিলিটি এবং কনসিস্টেন্সি দরকার, তুমি দ্যাটস মিন পার্টিশন টলারেন্স হবেই, যদি আমাদের ডিস্ট্রিবিউটেড ডাটাবেস হয় পার্টিশন টলারেন্স হবেই। দ্যাটস মিন যদি আমার অ্যাভেলেবিলিটি কনসিস্টেন্সি দুইটাই দরকার হয় তাহলে আমাদের ডিস্ট্রিবিউটেড না, আমার সিঙ্গেল ডাটাবেস দরকার। আর হচ্ছে এই জন্য মাই এসকিউএল, এসকিউএল, প্রোজগে এসকিউএল, ওরাকল, মানে এসকিউএল ডাটাবেস গুলো, এগুলো হচ্ছে কনসিস্টেন্সি এবং অ্যাভেলেবিলিটি স্যাটিসফাই করে, কারণ এগুলো আজকে ডিস্ট্রিবিউট করা আসলে করা যায় না তা না, শার্ডিং করে করা যায়, কিন্তু আসলে ডিস্ট্রিবিউটেড এর ক্ষেত্রে এগুলো ভালো সলিউশন না। মানে হয় করা যায়, এই জন্য দেখা যায় যে ওরাকলের ডাটাবেস যদি ব্যবহার করে হিউজ কস্ট, ওরাকল কিন্তু অনেক টাকা নেয়, সেই যদি আমি অত ওই ডাটা পরিমাণ ডাটা যদি আমি কাসান্ডার রাখতে চাই, দেখা যায় ওর 50 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ টাকা দিয়েই কিন্তু আমি রাখতে পারতেছি এই ডাটাগুলো। তো এইটা ক্ষেত্রে হয় কি, কারণ হচ্ছে আমাদের এসকিউএল টাইপ ডাটাবেস গুলোকে আসলে এগুলাকে মানে ভার্টিক্যাল স্কেলিং এর জন্য ভালো, হরাইজন্টাল স্কেলিং এর জন্য ভালো না। আর কিন্তু নো এসকিউএল ডাটাবেস গুলো হরাইজন্টাল স্কেলিং এর জন্য সুন্দর ভালোভাবে কাজ করে, কারণ এখানে ডিনরমালাইজ নাই। হরাইজন্টাল স্কেলিং ভার্টিক্যাল স্কেলিং সম্পর্কে আলোচনা করতেছি একটু পরে। তো এইটা ছিল হচ্ছে ক্যাপ থিওরেম। তো ক্যাপ থিওরেম নিয়ে আরো লেসন হবে, ওখানে আরো ভালোভাবে জানবো। তারপরে আসতেছে আমাদের হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশনটা হচ্ছে আমাদের একটা ডাটাবেস আছে, এমন তো হতে পারে ওই যে ডাটাবেসটা আমরা যে নোডে আছে বা যেখান থেকে নিচ্ছি সেই নোডটাই ডিলিট হয়ে গেল, বা নোডটা মানে ধ্বংস হয়ে গেল, এমন হতে পারে যে কোনো একটা ডেটা সেন্টারে আছে, ওই ডেটা সেন্টার ভূমিকম্পতে শেষ, তাহলে আমার ডাটার কি হবে। তো সেই ক্ষেত্রে আমি করতে পারি, আমরা যেটা করি রেপ্লিকেশন করতে পারি। রেপ্লিকেশনে কি হয়, আমার একটা ডাটাবেস আছে, ওই ডাটাবেসের আর একটা কপি হচ্ছে কয়েকটা কপি বিভিন্ন জায়গায় থাকলো,
যেমন হচ্ছে এই ডাটাবেসটার এটা হচ্ছে আমাদের প্রাইমারি ডাটাবেস, এটা হচ্ছে মাস্টার, আর হচ্ছে এগুলো হচ্ছে স্লেভ, মানে মাস্টার স্লেভ আর্কিটেকচার এটা। সো এখানে এই ডাটাবেসটা আমার থাকলো হচ্ছে একটা এশিয়ার ডাটা সেন্টারে, এটা রাখলাম ইউরোপের ডাটা সেন্টারে, এটা রাখলাম আমেরিকার ডাটা সেন্টারে। তো এখানে আরেকটা সুবিধা হচ্ছে আমাদের তো ডাটাবেজের ব্যাকআপটা থাকতেইছে, যে আমার কোনো কারণে যদি মাস্টার হারায় যায় তখন কোনো একটা স্লেভ উঠে এটার মাস্টার হয়ে যাবে। দ্যাটস মিন আমার কিন্তু ডাটাবেস কোনো সময়ের জন্য ডাউন থাকবে না। কোনো কারণে যদি আমার ডাটা সার্ভার যদি বন্ধ থাকে তাহলে কিন্তু সে আমার মানে অ্যাপ্লিকেশন বন্ধ থাকবে না ডাটাবেজের কারণে, কারণ আমার আরেকটা এর অ্যাপ্লিকেশন আছে, সে সাপোর্ট দিচ্ছে। তো এটা আরেকটা সুবিধা হচ্ছে, যদি আমরা হচ্ছে রাইট অপারেশন গুলো সবগুলো সময় আমার মাস্টার বা প্রাইমারি যে নোডটা আছে সেই নোডেতে রাখতে হবে, আর আমার রিড অপারেশন গুলো আমরা কিন্তু এই স্লেবে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ডাটাবেসটা কিন্তু আরো ফাস্টার হলো, যে রাইট গুলো আমরা মাস্টারে দিলাম আর বিভিন্ন রিড গুলো আমরা স্লেব থেকে রিড করলাম, তাহলে আমাদের কাছে রিড গুলো অনেক দ্রুত পাচ্ছি, কারণ এখানে সবসময় কনসিস্টেন্ট থাকবে, যেহেতু একটার ফটোকপি আর একটা, তো সমস্যা নেই। তো এইটা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন নিয়ে আরো ডিটেইলস দেখবো, তো ডাটাবেজে একটু প্র্যাকটিক্যাল দেখলাম কিভাবে আসলে রেপ্লিকেট করা যায়, একটা রেপ্লিকেট ডিলিট করে দিলাম কিভাবে আরেকটা অটোমেটিক প্রাইমারি হয়ে যায়, এখানে মঙ্গোডিবিতে বা ইজিলি করা যায়। ওকে, এই ছিল রেপ্লিকেশন। তো এগুলো মূলত হচ্ছে আমাদের ডাটাবেজের জন্য, এই বিভিন্ন প্রকার ডাটাবেজ আছে, এগুলো প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা সেশন হবে, সমস্যা নেই। আমরা প্র্যাকটিক্যালও দেখবো অনেক কিছু, সবকিছু হয়তো বা প্র্যাকটিক্যাল হবে না, কারণ অনেক কিছু থিওরির বিষয়, তো যেগুলো প্র্যাকটিক্যাল করার সময় প্র্যাকটিক্যাল দেখবো। ওকে, তারপরে হচ্ছে লোড ব্যালেন্সার, এগুলো মূলত এখন স্কেলিং টাইপের বিষয়, মানে ডাটাবেজের বাইরে। লোড ব্যালেন্সার কি, যদি এমন হয় আমার একটা অ্যাপ্লিকেশন হিউজ পরিমাণ লোড আসতেছে, দেখা যায় যে এত পরিমাণ ইউজার রিকোয়েস্ট করতেছে একটা ডাটাবেস দিয়ে, একটা সার্ভার দিয়ে আসলে সম্ভব না, তখন কি করতে হবে, আমাকে দুইটা সার্ভার ব্যবহার করতে হবে বা মাল্টিপল সার্ভার ব্যবহার করতে হবে। এই যে মাল্টিপল সার্ভার আছে, ইউজার তো আর বিভিন্ন মাল্টিপল সার্ভারে রিকোয়েস্ট দেবে না, আমরা তো দেই কি www.google.com facebook.com, আমরা তো একটাই দিচ্ছি, কিন্তু ভিতরে তো বিহাইন্ড দ্য সিন অনেকগুলো নোড আছে বা অনেকগুলো সার্ভার আছে যেগুলোকে আমাদের সার্ভ করতেছে। এই যে আমাদের যে মাল্টিপল নোড আছে, আমাদের যে ইউজার রিকোয়েস্ট গুলো করতেছে, এইটা সর্বপ্রথম যাবে হচ্ছে লোড ব্যালেন্সারে। লোড ব্যালেন্সার কি করবে, সে বিভিন্ন সার্ভারে এই ডাটাটাকে ডিস্ট্রিবিউট করে দেবে, এটা হচ্ছে লোড ব্যালেন্সারের কাজ। তো আমরা দেখবো আমাদের লোড ব্যালেন্সার সেশনে আমরা এনজিনেক্স দিয়ে ইজিলি লোড ব্যালেন্সার তৈরি করা যায়, যদিও ম্যানেজ ব্যবহার করা ভালো, অথবা এই যে প্রক্সি আছে, এই যে প্রক্সি কি যেন, যাই হোক, এগুলো দিয়ে হচ্ছে লোড ব্যালেন্সার তৈরি করা যায়। আর ওপেন সোর্স অনেক কিছু আছে অ্যাপাচির, যেগুলো দিয়ে লোড ব্যালেন্সার ব্যবহার করা যায়। সিম্পলি আমরা হচ্ছে এনজিনেক্স দিয়ে ব্যবহার করতে পারি, জাস্ট রিভার্স প্রক্সি করে আমরা জাস্ট ওই যে বিভিন্ন এপিআই এ মানে এটাকে ব্যালেন্স করে দিতে পারি, লোডটা ম্যানেজ করে দিতে পারি। দেখবো আমরা এনজিনেক্স দিয়ে কিভাবে ম্যানেজ করা হয় লোড ব্যালেন্সার। আর লোড ব্যালেন্সারের ক্ষেত্রে এবার এখানে আবার অনেকগুলো কিন্তু অ্যালগোরিদম ব্যবহার করা হয়, যেমন ধরেন রাউন্ড রবিন, মানে একটার পর একটা 1 2 3 1 2 3, মানে সে চক্কর করে ঘুরতেই থাকে রাউন্ড রবিন। তারপরে ওয়েটেড রাউন্ড রবিন থাকে, যদি ওয়েটেড হয়, আমি সাপোজ 1 নম্বর সার্ভারটা আমার হচ্ছে অনেক শক্তিশালী সার্ভার, সে অনেক বেশি সার্ভ করতে পারে, 2 নম্বরটা তার চেয়ে একটু কম। তো এটা তো দুইটা যদি 1 2 3 1 2 3 করে, তাহলে একের কিন্তু একটা আমার শক্তিটা ওয়েস্ট হলো, সেক্ষেত্রে আমি দিলাম একের ওয়েট 2 দিলাম, জাসমিন, তাহলে কি হবে 1 1 2 3 1 1 2 3, মানে একের ওয়েট বাড়াই দিলাম, এভাবে হয়। তারপরে হচ্ছে হ্যাশ দিয়ে করা হয়, যেমন হচ্ছে আমি যদি রাউন্ড রবিন দেই, যদি আমার ক্যাশিং এর ক্ষেত্রে কিছু ইস্যু দাঁড়ায়, আবার ওটাকে অন্যভাবে সলভ করা যায়। ক্যাশিং এর ক্ষেত্রে ইস্যু যেমন ধরি, আমার প্রতিটা সার্ভারের সঙ্গে ক্যাশ আছে, তো আমি একটা রিকোয়েস্ট আসলো, প্রথমে এসে সার্ভার ওয়ানে আসলো, ওখানে ক্যাশ করে রাখলাম, আবার পরে ওই রিকোয়েস্টটা আর ওই ইউজার আরেকবার দিল, দেখা যায় এবার রাউন্ড রবিনে সার্ভার 2 তে গেল, সে 2 আবার ক্যাশ করে রাখলো, কেমন হলো না, যে আমার নাম্বার সার্ভার 1 ক্যাশ হয়ে থাকলো, আবার সার্ভার 2 তেও ক্যাশ হলো, মানে বিষয়টা কিন্তু ভালো হলো না, ক্যাশিং এর যে সুবিধাটা পাওয়ার কথা সেটা পাইলাম না। সেটাকে আবার সেন্ট্রাল ক্যাশ একটা সার্ভার করে ম্যানেজ করা যায়। তো আরেকটা মানে বেস্ট ওয়ে হচ্ছে, এখানে যদি আমি হ্যাশ ব্যবহার করি, তারপর আমার একটা রিকোয়েস্ট আসলো, ওই রিকোয়েস্টটাকে হ্যাশ করলাম, হ্যাশ করে আমি এটা কোন সার্ভারে যাবে সেইটাকে আমি ম্যানেজ করলাম, তারপর হ্যাশ করলে হ্যাশ বলে দিল যে এটা 1 নম্বর সার্ভারে যাবে। তো জীবন যতবার সে রিকোয়েস্ট আসবে, আসলেই সে 1 নম্বর সার্ভারে পাঠায় দেবে। তো এখানে কিন্তু আমাদের হ্যাশিংটা ব্যবহার করা হয়, এবং হ্যাশিং হচ্ছে মানে অনেক পাওয়ারফুল একটা জিনিস। যেমন ধরেন যে আমরা যে এই যে গুগলে সার্চ দিচ্ছি, সে কোনো কিছু একটা লেখে সার্চ দেওয়ার সাথে সাথেই পেজটা আমার চলে আসলো। এখন চিন্তা করেন গুগল কত হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডাটা আছে, এই বিলিয়ন বিলিয়ন ডাটা থেকে সে ডাটা এনে আমাদেরকে কত সেকেন্ডের মধ্যে সে ডাটাটা শো করছে, মানে ম্যাজিকের মতো হয়, কিন্তু আসলে এটা কোনো ম্যাজিক না, এটা আসলে মানে রিয়েলিটি, বাস্তবতা। যদি আমরা কিছু ফিলোসফি আছে, এই ফিলোসফি গুলো
ফলো করি, দেখা যায় হ্যাঁ সম্ভব, মানে থিওরিটিক্যালি সম্ভব, হয়তো প্র্যাকটিক্যালি করতে হলে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু থিওরিটিক্যালি অবশ্যই সম্ভব, কিছুই না, মানে ম্যানেজ করা যাবে। মানে এখানে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ কাজ লাগে হচ্ছে হ্যাশিং, তারপরে হচ্ছে একটা ক্যাশিং। মানে হ্যাশ এবং ক্যাশ এই দুটো হচ্ছে দেখা যায় মানে অ্যাপ্লিকেশনের পারফরমেন্স বৃদ্ধি করার জন্য অনেক ভালো ধরনের একটা কাজ করে। যেমন আমার যদি 1000 সার্ভার থাকে, একটা রিকোয়েস্ট আসলো, এই রিকোয়েস্টটা কোন সার্ভারে যাবে, হ্যাশিং এর মাধ্যমে আমি ওয়ান টাইমে মানে কোনো কুয়েরি ছাড়া একদম ডিরেক্ট ওই সার্ভারে চলে যাইতে পারবো, মানে একদম ফাস্ট, সুপার ফাস্ট কাজ করে। আর ওখান থেকে যদি আমি ক্যাশিং নেই, সাপোজ একটা কোনো আমি গুগলে একটা রিকোয়েস্ট আসলো, এখানে হ্যাশ করে আমি নির্দিষ্ট সার্ভারে গেলাম, সার্ভারের ক্যাশ থেকে ডাটা এনে শো করাই দিলাম, জাস্ট দ্রুত দেখাইলো, এখানে কিন্তু কুয়েরি টুয়েরি করা লাগে না, মানে আগে থেকে রেডিমেড ডাটা করে রাখে। হয়তো অন্য কোনো দিন কোনো একটা সিস্টেম ডিজাইন করব কোর্স শেষে, হয়তো বা বিভিন্ন প্রকার সিস্টেম ডিজাইন আছে, যেমন ইউটিউব ডিজাইন করে বা অনেক রকমের ডিজাইন এরকম পাওয়া যায়, বইয়ে পাওয়া যায় বা টিউটোরিয়ালে পাওয়া যায়। তো এখানে দেখবো যেহেতু আমাদের সিরিজ আকারে চলবে, তো একটা কোনো একটা সিস্টেম যেখানে আসলে আমাদের লোড ব্যালেন্সার, ক্যাশিং, অনেক কিছু ব্যবহার করা যাবে, অনেক লোড আসবে, এটাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটা দেখবো। তো এখানে হ্যাশিং ব্যবহার করা যায়, এবং এই হ্যাশিংটাকে প্রপার ইউজ করার জন্য মানে একটা সমস্যা আছে হ্যাশিং এর। যেমন ধরি আমি আসি, আমার হ্যাশে যদি এমন হয় যে হ্যাশটা সার্ভার ওয়ান কে বেশিবার দিচ্ছে, মানে হ্যাশের তো একটা আউটপুট আসবে, 1 2 3 যে কোনো একটা দেবে, মানে একটা হ্যাশ কি করে, যে কোনো ভ্যালুটাকে ওটাকে হ্যাশ করে একটা ইন্টিজার দেয়, ওই ইন্টিজার থেকে সার্ভারের যত নাম্বার আছে, এখানে 3টা আছে, 3 দিয়ে মডুলাস করলাম, মডুলাস করলে তো 1 2 3 আসবে। তো যে কোনো একটাতে এমন হতে পারে যে হ্যাশিং এর ফলে দেখা যায় আমার সার্ভার ওয়ানে বেশি রিকোয়েস্ট আসতেছে, 2 তে 3 তে কম আসতেছে, এটা হ্যাশিং এ হতে পারে। এটাকে আবার সলভ করার জন্য কনসিস্টেন্ট হ্যাশিং ব্যবহার করা হয়। তো কনসিস্টেন্ট হ্যাশিংটা কি দেখতেছি, পরে আসতেছি, আবার আমাদের নেক্সটে আছে ওটা। তারপরে হচ্ছে ক্যাশিং, ও ক্যাশিং সম্পর্কে তো বললাম। ক্যাশিংটা হচ্ছে কি, ক্যাশিং কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন লেয়ারে করতে পারি। যেমন ধরেন হচ্ছে আমি যখন যদি একটা ওয়েব অ্যাপ্লিকেশনে চিন্তা করি, ইউজারের পিসি থেকে সার্ভারে আসতেছে, এখানে কিন্তু আমরা ওই যে ইউজারের যে ব্রাউজার, এখানেই কিছু ক্যাশ হয়ে থাকে। যেমন ধরেন সিএসএস ফাইল, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল, যেগুলো স্ট্যাটিক ফাইল বা ইমেজ, এগুলো কিন্তু ওখানেই ক্যাশ হয়ে থাকে, পরবর্তী বারবার আমার ডাটাবেস থেকে আনার দরকার নাই, এটা একটা ক্যাশিং হচ্ছে। তারপর হচ্ছে এপিআই ক্যাশিং হয়ে থাকে। যেমন ধরেন এনজিনেক্স কিন্তু অনেক কিছু ক্যাশ করে রাখতে পারে। যেমন হলো যে আমাদের একটা এপিআই, এই এপিআই রিকোয়েস্ট দিলে কি আউটপুট আছে, যেটা যদি স্ট্যাটিক আউটপুট থাকে ওটা ক্যাশ করে রাখলাম, আমাদের মানে মেইন সার্ভারে যাওয়ারই দরকার নেই, দেখা যায় আমাদের ইনজিনেক্স লেভেল থেকে অথবা সার্ভার লেভেল থেকেই সে ক্যাশিং ডাটাটা দিচ্ছে, এখানে ক্যাশ হচ্ছে। তারপর হচ্ছে ডাটাবেস ক্যাশিং, যেটা আসলে বেশি পরিমাণে ব্যবহার করা হয়, যে আমাদের দেখা যায় যে একটা ডাটাবেস 3 4টা টেবিলে জয়েন্ট কোয়েরি করে একটা ডাটাবেস নিয়ে আসলাম বা একটা কোয়েরি নিয়ে আসলাম, এই ডাটাটা দেখা যায় যে আমাদের অনেক সময় ধরে এটা আর চেঞ্জ হচ্ছে না, সেম কোয়েরি আসবে, কিন্তু আমার বারবার ওই যে ডাটাবেজে কোয়েরি করতে হচ্ছে। এখানে আবার ডাটাবেজ আবার ডিস্কে রাখে ডাটা, তারপরে এখান থেকে আবার 2 3টা টেবিল জয়েন করতেছে। তো জয়েন কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা মানে কুয়েরি, কারণ এসকিউএল এর সবচাইতে জয়েনে বেশি এক্সপেন্স হয়, টাইম অনেক কনজিউম হয়। তো এই জয়েন হচ্ছে এত কিছু আসার পর কিন্তু সেম ডাটাটাই দিচ্ছে। তো আমরা যদি এমন করি ওই যে জয়েন কোয়েরি ডাটাটা ও কোথাও রাখলাম, সেখান থেকে আমি সার্ভ করলাম, এটা একটা ডাটাবেস লেভেলে ক্যাশিং। এখানে সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে ইন মেমোরি ক্যাশ, যেমন ধরেন রেডিস অথবা ম্যাম ক্যাশ ব্যবহার করা হয়, অথবা অনেক ক্ষেত্রে এই যে ওই ডাটাবেস কোয়েরির ক্যাশিং আবার ডাটাবেসে রাখা হয়। যেমন ধরেন বিষয়টা এমন, আহ আমাদের 3টে বা 4টা টেবিলে জয়েন করে আমি একটা কোয়েরি করে নিয়ে আসলাম, পরবর্তীতে ওটা আমি আরেকটা টেবিলে একটা কি দ্বারা ইনসার্ট করে রাখলাম, জাস্ট শুধু একটা ইনসার্ট কোয়েরি, একটা কি, ওই কিটা ইন্ডেক্স করে রাখলাম, এমন হলো পরবর্তীতে ডাটা আসলো, আমি আগে ওই যে আমার যে টেবিলে আছে ওটা থেকে জাস্ট একটা রিড করলাম, ইন্ডেক্সিং করা আছে যেহেতু অনেক দ্রুত আসবে, লগ ইন টাইমে আসবে যেহেতু শর্টেড অবস্থায় থাকে, তো আমাদের দ্রুত আসতেছে, আমার এই যে জয়েন করারও প্রয়োজন হচ্ছে না। তো এটাকে আরো ফাস্টার করতে চাইলে আমরা হচ্ছে মেমোরিতে রাখি, যেগুলো হচ্ছে ইন মেমোরি বা রেডিসে রাখলাম, এটা হচ্ছে ক্যাশিং। আবার ক্যাশিং এর ক্ষেত্রে আসলে ক্যাশ ইভিকশন পলিসি আছে কিছু, আমি ক্যাশ গুলো আছে, ক্যাশ গুলোকে আবার ডিস্ট্রয় করবো কিভাবে, এটা একটা মানে ইম্পর্টেন্ট বিষয় কিন্তু। যেমন হলো যে আমি র্যান্ডমলি যদি ডিস্ট্রয় করে, দেখা যায় যেটা আমার বেশি ব্যবহার হচ্ছে সেটা যাচ্ছে, মানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যার উপর বেস করে ক্যাশ ডিস্ট্রয় করা যায়। মানে অনেক সময় করি যে আমরা রাইট করলে ওইটার উপর বেস করে যত ক্যাশ আছে ডিলিট করে দিলাম, তা আবার ক্যাশ করতে হয়, মানে এটা করে আবার এমন হতে পারে যে আমরা ক্যাশ করতেই আছি, ক্যাশ হচ্ছে কিন্তু কোনো কারণে রাইট হচ্ছে না, ক্যাশ আমরা ডিলিট হচ্ছে না, ক্যাশ করতে করতে আমাদের র্যাম ফুল হয়ে শেষ হয়ে গেল, তখন কি হবে? তো এই ক্ষেত্রে ক্যাশ কিছু আমাদের ডিলিট করার কিছু পলিসি আছে। এর মধ্যে কমন একটা এবং পপুলার হচ্ছে এলআরইউ, লিস্ট রেগুলার ইউজ, মানে যেগুলো কম ইউজ হচ্ছে এগুলাকে হচ্ছে ডিলিট করবো। তারপর আমাদের 100টা ক্যাশ আছে,
এই 100টা ক্যাশের মধ্যে যেটা কম ইউজ হচ্ছে, দেখা যায় মানে যেটা কম ইউজ হচ্ছে ওইটাকে আমরা ডিলিট করে দিলাম, যেটা মানে রিসেন্ট ইউজ হচ্ছে, কবে তৈরি হয়েছে এটা ব্যবহার করা মানে বড় বিষয় না, কত রিসেন্ট ইউজ হচ্ছে সেগুলোকে আমরা রেখে দেবো, আর যেগুলো আগে ইউজ হয়েছে ওগুলোকে ডিলিট করাই দেবো। তো এটা এলআরইউ একটা অ্যালগোরিদম, আমরা দেখবো কিভাবে এলআরইউ করা যায়। এলআরইউ অনেক সুন্দর, মানে হ্যাশ টেবিল এবং হচ্ছে লিঙ্ক লিস্ট ব্যবহার করে অনেক দ্রুত, মানে একদম ওয়ান টাইমে এটাকে তৈরি করা যায়। আর এখানে আরেকটা বিষয় আছে লোড ব্যালেন্সার। লোড ব্যালেন্সারে আমরা কোথায় কোথায় আসলে লোড ব্যালেন্সার ব্যবহার করতে পারি বা কোথায় আমাদের লোড ব্যালেন্সার ব্যবহার করতে হয়, এখানে কিন্তু সব জায়গায় ব্যবহার করতে হয়। যেমন হচ্ছে ইউজার থেকে ফ্রন্ট এন্ড, আমার ফ্রন্ট এন্ড 2-3টা থাকতে পারে, কারণ এত পরিমাণ ইউজার একটা ফ্রন্ট এন্ড সার্ভ করতে পারছে না। সেই ইউজার টু ফ্রন্ট এন্ড এখানে লোড ব্যালেন্সার ব্যবহার করতে পারি। ফ্রন্ট এন্ড টু ব্যাক এন্ড এখানেও লোড ব্যালেন্সার ব্যবহার করতে পারি। আমার একটা ফ্রন্ট এন্ড আছে, একাধিক ব্যাক এন্ড থাকলো, এখানে আমরা লোড ব্যালেন্সার ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ব্যাক এন্ড টু ডাটাবেস, যে আমার একটা ডাটাবেস দিয়ে হচ্ছে না, আমরা 3-4টার অ্যাপ্লিকেশন আছে, এখানেও লোড ব্যালেন্সার ব্যবহার করতে পারি। তো এখানে অনেক জায়গায় কিন্তু আমরা লোড ব্যালেন্সার ব্যবহার করি। ওকে, এই ছিল ক্যাশিং। আমরা দেখবো কিভাবে এই যে রেডিস ব্যবহার করতে হয়, রেডিস দিয়ে ক্যাশিং করব, এলআরইউ ইমপ্লিমেন্ট করব, দেখবো। কারণ প্রতিটা নিয়ে কিন্তু একটা ফুল সেশন হবে। ওকে, তারপর হচ্ছে এনজিনএক্স। এনজিনএক্স হচ্ছে অনেক কাজে ব্যবহার করা হয়, ওপেন সোর্স, আবার এনজিনএক্স এর প্রিমিয়ামও আছে, মানে এন্টারপ্রাইজও আছে। তো এর মধ্যে প্রথম যে ইউজটা হচ্ছে ওয়েব সার্ভার, আমাদের যে ওয়েব সার্ভার আছে, ওয়েব সার্ভার হিসেবে আমরা এনজিনএক্স ব্যবহার করি। তারপরে হচ্ছে লোড ব্যালেন্সার। যে আমরা একটু আগে দেখলাম যে লোড ব্যালেন্সার আছে, এই লোড ব্যালেন্সার কিন্তু আমরা এনজিনএক্স দিয়ে তৈরি করতে পারি। তারপরে এপিআই গেটওয়ে। এপিআই গেটওয়েটা মূলত হচ্ছে আমাদের মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে লাগে। যেমন যদি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন হচ্ছে আমরা ফেসবুকের কথাই বলি, লাইক করার জন্য facebook.com/লাইক, কমেন্ট করার জন্য facebook.com/কমেন্ট, একটা আইপিতেই যাচ্ছে, কিন্তু বিহাইন্ড দ্য চিন্তা করলে দেখা যায় যে লাইক আলাদা, কমেন্ট আলাদা, সবকিছু আলাদা আলাদা আছে, কিন্তু আমরা রিকোয়েস্ট দিচ্ছি একটাতেই। এপিআই গেটওয়ের কাজটা হচ্ছে সে রিকোয়েস্ট একটাতে নেবে, এপিআই গেটওয়ে রিকোয়েস্ট নেবে, নিয়ে সে ডিস্ট্রিবিউট করে দেবে। মানে এখানে ক্রাইটেরিয়া থাকবে, লাইক হলে এই জায়গায় যাবে, কমেন্ট হলে এই জায়গায় হবে, সেটা এনজিনএক্স দিয়ে ম্যানেজ করা যায়। তারপরে হচ্ছে রিভার্স প্রক্সি বা প্রক্সি সার্ভার। প্রক্সি সার্ভার সম্পর্কে আছে, আমরা আলোচনা করতেছি। তো প্রক্সি সার্ভার হিসেবেও আমরা এনজিনএক্স ব্যবহার করতে পারি। প্রক্সি সার্ভার, প্রক্সি সার্ভারটা কি? আমরা সাধারণত কি করি, আমার অ্যাপ্লিকেশন একটা সার্ভার আছে, আমরা ডোমেইন দিয়ে সার্ভারে অ্যাড করে দিলাম, বাস ডিরেক্ট আমাদের ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট গুলো আমাদের সার্ভারে যাচ্ছে, সার্ভ করতেছে। কিন্তু এখানে সমস্যা আছে, এখানে প্রক্সি সার্ভার সেই অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো প্রক্সি সার্ভার দিয়ে আমরা মানে সলিউশন করতে পারি। এর মধ্যে একটা কমন সমস্যা যেমন হচ্ছে ডিডস অ্যাটাক, ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, ডিডস অ্যাটাক, যেটা আমরা ব্যবহার করি, বা আরো অনেক কিছু আছে যেগুলো আমরা প্রক্সি সার্ভারেই মানে এগুলোকে হ্যান্ডেল করলাম। মানে জাস্ট শুধু আমাদের মেইন যে সার্ভার আছে, মেইন সার্ভারে আমাদের একদম যেটা হচ্ছে লিগ্যাল এবং একদম পারফেক্ট রিকোয়েস্ট, সেইটা প্রক্সি সার্ভার। তারপরে ব্যাড রিকোয়েস্ট, যদি ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাকের, ডিডক্স অ্যাটাকের যে রিকোয়েস্ট আছে ওগুলোকে আমরা এখানে স্কিপ করব, সেটা প্রক্সি সার্ভার। প্রক্সি সার্ভারটা কি করে, আমাদের যে ক্লায়েন্টের যে সার্ভার গুলো আছে, ক্লায়েন্ট রিকোয়েস্ট দিচ্ছে, বাই ডিফল্ট সব সময় সার্ভারে যায়। প্রক্সি সার্ভার ব্যবহার করলে কি হয়, রিকোয়েস্টটা আসবে প্রক্সি সার্ভারে, প্রক্সি সার্ভার এখন ডিসিশন নেবে এটা কি ডিডস একটা থেকে আসতেছে নাকি আদার্স যা আমাদের দরকার হয় আর কি প্রক্সি সার্ভারে। তো সে এখানে চেক করার পর দেখা যায় না এটা পারফেক্ট রিকোয়েস্ট, সে মেইন সার্ভারে দিল, মেইন সার্ভার থেকে প্রক্সি সার্ভার দিয়ে আবার কাস্টমারের কাছে চলে আসলো। দ্যাটস মিন এখানে যদি আমার রিয়েল যে সার্ভারের আইপি অ্যাড্রেসটা ইউজার কখনোই জানতে পারবে না, কারণ আইপি অ্যাড্রেস জানলে হয়তো বা হ্যাকাররা অনেক কিছুই করতে পারে, মানে অনেক নেটওয়ার্ক লেভেলে তো অনেক কিছুই করা যায়। হয়তো আমরা সাধারণ একজন ডেভেলপার হিসেবে হয়তো নেটওয়ার্ক এক্সপার্ট হলে বা ডেভঅপস, ভালো ডেভঅপস হলে ম্যানেজ করতে পারবো, কিন্তু একটা মানে আমরা নর্মাল ইউজার হিসেবে আসলে ম্যানেজ করা কিন্তু খুব ডিফিকাল্ট। আর পিং করে কিন্তু আমরা আইপি অ্যাড্রেস পেয়ে যাইতে পারি, কেউ যদি আইপি অ্যাড্রেসটা নেয়, ওই আইপি অ্যাড্রেস দিয়ে আইপি অ্যাড্রেস পাওয়া মিনস ওই নোডের অ্যাক্সেস পাওয়া, হয়তো আমরা অ্যাক্সেস প্রোটেক্ট করা আছে, সে হয়তো কোনো ক্ষতি করতে পারে। আর প্রক্সি সার্ভার ব্যবহার করলে দ্যাটস মিন প্রক্সি, সে তো আর মেইন সার্ভারের ডিরেক্ট কানেক্টিভিটি পাচ্ছে না। তো এইখানে আমরা অনেক কিছু সলভ করতে পারি। এই ক্লাউড ফেয়ার আরো কি যেন আছে, মানে আছে যেগুলো ব্যবহার করে আসলে আমরা প্রক্সি সার্ভারটা ম্যানেজ করতে পারি। ইনফ্যাক্ট আমরা এনজিনএক্স ব্যবহার করে প্রক্সি সার্ভার তৈরি করতে পারি। তো এইটা হলো প্রক্সি সার্ভার। তারপরে হচ্ছে স্কেলিং।
স্কেলিংটা মূলত হয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং, একটা হচ্ছে হরাইজন্টাল স্কেলিং। তো স্কেলিংটা কখন দরকার, যখন হচ্ছে আমাদের একটা আসলে অ্যাপ্লিকেশন আছে, ও হিউজ পরিমাণ ইউজার আসতেছে, অনেক আসতেছে, এটা ডাটাবেজ হতে পারে বা অ্যাপ্লিকেশন বা এপিআই সার্ভার যাই হতে পারে, অনেক ইউজার আসতেছে, একটা সিঙ্গেল পিসি দ্বারা আসলে আমার যে নোড আছে বা পিসিটা সার্ভারটা আছে সে একাই সার্ভ করতে পারতেছে না। তো এইটার ক্ষেত্রে আমরা আসলে এটাকে সার্ভ কিভাবে করাবো, স্কেল কিভাবে করব, এটাকে দুইটা স্টাইলে স্কেল করা যায়, একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং, একটা হচ্ছে হরাইজন্টাল স্কেলিং। ভার্টিক্যাল স্কেলিং মানে কি, ছোট আছে বড় হবে, মানে আমাদের একটা 1 জিবি র্যাম 1 কোরের একটা পিসি আছে, আমি একটা 2 জিবি র্যাম 2 কোরের পিসি দিলাম, দ্যাটস মিন অবশ্যই তো বেশি সার্ভ করতে পারে, এটা একটা স্কেল হয়ে গেল। কিন্তু এমন হলো যে না, আমার কোরাই 3 আছে, আমি কোরাই 7 এর একটা পিসি নিলাম, 7-8টা আমার কোর থাকলো, আমার র্যাম 10 জিবি র্যাম দিলাম, যাতে অনেক সার্ভ করতে পারে। এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং, মানে আমার ছোট পিসি আছে, পিসিটাকে বড় করলাম, ভার্টিক্যাল স্কেলিং। আর হরাইজন্টাল স্কেলিং হচ্ছে আমার একটা পিসি আছে, আমি আর একটা পিসি অ্যাড করলাম, আরো একটা পিসি অ্যাড করলাম, এরকম মানে ছোট ছোট অনেকগুলো পিসি অ্যাড করলাম, এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং। তো এখানে দুইটাই ভালো, দুইটাই খারাপ, দুইটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। কারণ হরাইজন্টাল স্কেলিং, ভার্টিক্যাল স্কেলিং ম্যানেজ করা ইজি, আর ক্লাউডে থাকলে আমি শুধু প্রসেসর বাড়াই দিলাম। কিন্তু ভার্টিক্যাল স্কেলিং হলে আমি আর একটা নোড নিতে হবে, দুইটার মধ্যে লোড ব্যালেন্সার দিয়ে লোড ব্যালেন্স করতে হবে। তো অনেক সুবিধা আছে অসুবিধা আছে। আবার ভার্টিক্যাল স্কেলিং এর অসুবিধা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে যতই আমি বাড়াই, একটা পিসি সার্ভ করতে পারবে না, সেক্ষেত্রে আমার ভার্টিক্যাল স্কেলিং করতেই হবে। তো সেই ক্ষেত্রে ভার্টিক্যাল স্কেলিং এ যাইতে হবে। তো এটার আরো অনেক সুবিধা অসুবিধা আছে, তো এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করা হবে স্কেলিং এর আমাদের অধ্যায়ে। তবে স্কেলিং এর বিষয়গুলোতে আমরা আসলে অনেক সময় যেটা আমাদের আসলে স্কিপ হয়ে যায় সেটা হচ্ছে অপটিমাইজেশনটা। অপটিমাইজেশন স্কেলিং কিন্তু দুইটা ডিফারেন্ট বিষয়। অপটিমাইজেশন হচ্ছে আমাদের কোড লেভেল অপটিমাইজেশন, আর হচ্ছে স্কেলিং হচ্ছে আমরা সার্ভার স্কেল করলাম, বাড়াই দিলাম। অপটিমাইজেশন হচ্ছে মানে প্রোগ্রামিং ব্যবহার করে আমরা যে কোডটা করতেছি এই কোডটাকে কিন্তু আমরা চাইলে অপটিমাইজ করে আমাদের রিকোয়েস্ট বাড়াই দিতে পারি। কারণ হচ্ছে এই ক্ষেত্রে এই জন্যই আসলে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের মানে মাস্টার হতে না হলেও আসলে বেসিক কিছু বিষয় জানা থাকতে হয়। কারণ দেখা যায় যে কিছু ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের বা বেসিক কিছু বিষয় আছে যেগুলো ব্যবহার করলে দেখা যায় যে এমন হচ্ছে আমার স্কেলই দরকার নাই, আমার মনে হচ্ছে যে এটাকে বাড়ানো দরকার, এমন হয়তো আমাদের আসলে কিছু ব্যবহারের ভুল আছে যার কারণে সে এত পিসি রিসোর্স খাটছে, মেমোরি বেশি খাচ্ছে, আমাদের সিপিইউ বেশি নিচ্ছে, আমাদের প্রপার ডাটা স্ট্রাকচার ব্যবহার করি নাই, অথবা একটা ভুল অ্যালগোরিদম ব্যবহার করছি, সে কারণে এরকম ব্যবহার হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আসলে প্রথমে আমাদের নজর দেওয়া উচিত অপটিমাইজেশনে, যে আমাদের যে রিসেন্ট কোডটুকু আছে এখানে কোনো বাগ আছে বা এখানে কোনো সমস্যা আছে কিনা, কেন সে আমার সার্ভার বাড়াইতে হবে। যদি মনে হয় যে না, আমরা আসলে যে কোড করছি কোড পারফেক্ট আছে, এখানে অপটিমাইজেশনের ব্যাপার মানে অপটিমাইজেশনের সমস্যা নাই, তারপরে গিয়ে আমরা স্কেলিং করবো, যে না এখন আর অপটিমাইজেশন দিয়ে হচ্ছে না, তারপর স্কেলিং করব। তো অপটিমাইজেশনটা গুরুত্ব কারণ মানে এই জন্যই আসলে এই যে প্রবলেম সলভিং বলেন অপটিমাইজেশন বা ডাটা স্ট্রাক এটাকে গুরুত্ব দেয়। কারণ হচ্ছে আমি যদি স্কেল অপটিমাইজ করে একটা সলিউশন করতে পারি, সাপোজ আমার এখানে কোরাই 3 দিয়ে হচ্ছে না, আমরা কোরাই 7 লাগাচ্ছি পিসি, এটাকে যদি আমি অপটিমাইজ করে আমার কোরাই 3 তে মানে যদি ব্যবহার করতে পারি, দ্যাটস মিন আমার কত টাকা বাঁচতেছে, অনেক টাকা সেভ হচ্ছে। আর স্কেলিং মিন্স কিন্তু এখানে টাকা, যত স্কেল করবো তত টাকা যাবে। আমার লোড ব্যালেন্সের জন্য পে করতে হবে, আমার নতুন নোড নিলে নোড পে করতে হবে, কোর বাড়াইতে পে করতে হবে। আর স্কেলিং করতে হলে কিন্তু এখানে আমার টাকা যাবে না, আমার শুধু পরিশ্রম যাবে, হয়তো আমার অ্যাপ্লিকেশনটাকে স্কেল করলাম। এমন হতে পারে যে না, আমি এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করলে বেটার হচ্ছে, এমন হচ্ছে যে এখানে আমার হচ্ছে দেখা যায় পিএসপি বা যা আছে এটা দিয়ে কাজে হচ্ছে না, আমি যদি নোড জেএস অথবা গোল্যাং অন্য কোনো ব্যবহার করি, যেহেতু ওদের হচ্ছে মানে ইনবিল্ট কনকারেন্সি অনেক ভালো সাব সাব করে, ওখানে মানে মাল্টি থ্রেডিং অনেক সুন্দরভাবে করা যায়, মানে অ্যাসিনকোনাস যেটা আছে, তো এইরকম আছে, অথবা কম্পাইল্ড আছে গোল্যাং, তো এখানে ব্যবহার করেও যদি কিছু আমি যদি মানে আমাদের অপটিমাইজ করতে পারি, দেখা যায় যে আমার স্কেলিং এর কস্ট অনেক কমে যাবে। হয়তো বা একটু টাইম লাগতেছে বা আমার একটু পরিশ্রম বেশি হচ্ছে, কিন্তু আমার কিন্তু লং টার্ম যে আমার পে করতে হচ্ছে স্কেলিং এর জন্য সেটা কমে যাবে। তো স্কেলিং এর ক্ষেত্রে আমার যেটা মনে হয় মানে যেটা সাজেশন হচ্ছে, স্কেলিং করব অবশ্যই স্কেলিং করতে হবে, তবে স্কেলিং করার আগে আমাকে অপটিমাইজ দেখতে হবে যে আমার কোথাও ভাবে অপটিমাইজ করা যায় কিনা। যেমন আসলে আমরা এই রিসেন্ট একটা প্রবলেমে আমাদের একটা মঙ্গোডিবি সার্ভারে একটা আসলে আমরা কুয়েরি করতে দেখা যায় অনেক সময় যাচ্ছে, আমাদের দেখা যায় যে আমরা ভাবতেছি যে পিসি এটা দিয়ে হবে না, নোট বাড়াইতে হবে, তারপরে এখানে একটু রেপ্লিকেট করে দেখলাম যে আমরা ডাটাবেজে ইন্ডেক্স করি নাই, তো ইন্ডেক্সিংটা করে দিলাম, ইন্ডেক্সিং করার পরে দেখা যায় যে আমাদের যে পিসি আছে এই পিসি লাগে না, মানে এই পিসি দিয়ে আরো সে অনেক কিছু মানে সে লোড নিতে পারবে। তো এই যে অপটিমাইজেশনটা,
আগে অপটিমাইজেশনের দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন একটা ইন্ডেক্সিং, একটা কলামকে ইন্ডেক্স করলে দেখা যায় সে 3-4টা সার্ভার না লাগবে না, সে ম্যানেজ করতে পারবে নিজেই। তো এরকম আরো প্রোগ্রামিং লেভেলের অনেক অপটিমাইজেশন আছে, সেগুলোকে আগে ফোকাস রাখবো, তারপর হচ্ছে আমরা স্কেলিং করব। ওকে, তারপরে এখনকার আসলে একটা মানে ট্রেন্ড বলেন যাই বলেন, মানে মাইক্রো সার্ভিস মানে সময়ের চাহিদা আসলে। কারণ ধীরে ধীরে ইউজার এত পরিমাণ বাড়তেছে, বা আমাদের যে কোনো অ্যাপ্লিকেশনে এত ইউজার বাড়ে, এখানে আসলে সিঙ্গেল সার্ভার দিয়ে বা একটা মনোলিথ অ্যাপ্লিকেশন দিয়ে আসলে সার্ভ করা মানে কোয়াইট ইম্পসিবল। তো সেক্ষেত্রে আমাদের মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে যেতে হয়। আর মাইক্রো সার্ভিস আর্কিটেকচার নিয়ে ডিটেলস আসলে কয়েকটা লিসন হবে। তো একটু সিম্পলি বা শর্টকাটে বলে দিই, মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা হচ্ছে কি আমাদের যে মানে সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার ছিল, এইটারই মানে একটা উন্নত ভার্সন বলতে পারি। তো মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে আমার পুরো অ্যাপ্লিকেশনটাকে ছোট ছোট অনেকগুলো সার্ভিসে ভাগ করা হয়। তো সার্ভিস কি, একটা সার্ভিস হচ্ছে একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস। এর নিজস্ব এপিআই থাকবে, এর নিজস্ব ব্যাকএন্ড থাকতে পারে, ইনফ্যাক্ট এর নিজস্ব ফ্রন্ট এন্ডও থাকতে পারে। তো সেটা আলাদা বিষয়। এর নিজস্ব ডাটাবেস থাকবে। তো একটা সার্ভিস, যেমন এখানে একটা অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্ট সার্ভিস আছে, ইনভেন্টরি সার্ভিস আছে, শিপিং সার্ভিস আছে, প্রতিটা সার্ভিস আলাদা, একদম ডিফারেন্ট, আলাদা পিসিতে থাকবে, সে আলাদাভাবে থাকবে, তার আলাদা ডাটাবেস আছে, তার আলাদা আলাদা এপিআই আছে, সে কাজ করতেছে। হ্যাঁ, আমাদের সার্ভিস টু সার্ভিস কিন্তু কমিউনিকেশন করার প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে আরপিসি কল দিয়ে অথবা রেস্ট কানেকশন দিয়ে অথবা মেসেজ ব্রোকার, রেবিট এমকিউ দিয়ে, মেসেজ ব্রোকার দিয়েও, মানে যেখানে যেটা দরকার আসলে সেটা দিয়ে আমরা সার্ভিস টু সার্ভিস কমিউনিকেট করতে পারি। তো মাইক্রো সার্ভিসের মূল ফিলোসফিটা হচ্ছে আমাদের পুরো অ্যাপ্লিকেশনটাকে ছোট ছোট অনেক সার্ভিসে ভাগ করব। সার্ভিস ভাগ করলে, সার্ভিস মিনস প্রতিটা ইন্ডিভিজুয়াল সেলফ ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস। মানে একটা সার্ভিস পাইথনে হতে পারে, একটা সার্ভিস পিএসপিতে, একটা গোতে, একটা জাভায়, একটা নোডজেসে হতে পারে। মানে আমাদের এখানে ফ্লেক্সিবিলিটি আছে। এগুলো আরো মানে অনেক সুবিধা, যেটা বললাম যে আমরা যেটা যেখানে যে দরকার, যারে দরকার সেখানে সে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম। আমার দেখা যায় পুরো অ্যাপ্লিকেশনটা পিএসপি তে লেখা, আমি যাচ্ছি যে এমন হলো যে না, পিএসপি এই জায়গাটায় আসলে একটু স্লো কাজ করতেছে, এই জায়গায় যদি আমি নোডজেস ব্যবহার করতাম, নোডজেস এ অ্যাসিনক্রোনাস ব্যবহার করে অনেক ফাস্টার কাজ করতে পারতাম। তো আমার এই জন্য কি আমি পুরো অ্যাপ্লিকেশনটা নোডজেস এ নিয়ে আসবো না, এই জন্য আমরা ওই ছোট সার্ভিসটুকু আমি নোডজেস এ নিয়ে আসলাম, অথবা গোতে নিয়ে গেলাম, পাইথনে নিয়ে গেলাম। তো এই মাইক্রো সার্ভিসের মানে ফিলোসফিটা এরকম, মানে প্রতিটা আলাদা আলাদা আমাদের সার্ভিস থাকবে, প্রত্যেকটার জন্য আলাদা কাজ করবে। এবং এই যে এপিআই গেটওয়ে এর কথা বললাম, যে আমাদের একটা তো মাইক্রো সার্ভিস ঠিক আছে, কিন্তু এপিআই গেটওয়ে একটাই থাকবে। সে যেমন স্ল্যাশ লাইকে একটা গেল, স্ল্যাশ কমেন্টে আর একটা সার্ভার, এখানে ধরলাম অ্যাপ্লিকেশন থেকে আমার অ্যাপ্লিকেশন স্ল্যাশ অ্যাকাউন্ট দিয়ে যত রাউট আছে সবগুলো অ্যাকাউন্ট সার্ভিসে যাবে, স্ল্যাশ ইনভেন্টরি দিয়ে যত রাউট আছে ইনভেন্টরিতে যাবে, স্ল্যাশ শিপিং দিয়ে যত আছে সব শিপিং এ যাবে। তো এই যে আলাদা মানে আমার রিকোয়েস্টটা কোন নোডে যাবে সেইটা এপিআই গেটওয়েতে ম্যানেজ করা যায়, এপিআই গেটওয়ে দিয়ে এটা ম্যানেজ করা যায়। এমন হতে পারে যে আমার এই সার্ভিসটা চেঞ্জ করে আরেকটা পিসিতে দিলাম, সেক্ষেত্রে হবে কি আমি এই যে এপিআই গেটওয়েতে বলে দিলাম যে এখনকার নতুন আসলে ইনভেন্টরি সার্ভিস আগেরটা না, এখন নতুনটা। তো এইটাতে আবার সুবিধা আছে। আমার সাপোজ হলো আমার নতুন একটা ফিচার আসলো, ওই ফিচারটার সময় আর একটা নোট ডিপ্লয় করে দিয়ে দিলাম, পরে দেখলাম যে না, এটা কাজ সমস্যা করতেছে, আমার আসলে আগেরটাতে ব্যাক করা দরকার। সে কি করলাম, যা শুধু এপিআই গেটওয়েতে বলে দিলাম যে আগের সার্ভার না, নতুন সার্ভারটা, নতুন সার্ভারে কাজ চলবে না, আগের সার্ভারে যাও, সার্ভার চেঞ্জ করে দিলাম এপিআই গেটওয়ে, সে আগের সার্ভারে চলে আসলো। দ্যাটস মিন আমি কিন্তু ফিচার যে রিভার্স করা যায়, মানে আমাদের পুরো প্রবলেম হচ্ছে, দেখা যায় একটা ফিচার দেওয়ার পরে এমন একটা বাগ আছে যেটা আসলে সমস্যা, আমাদের ইউজারের অনেক বড় ক্ষতি হচ্ছে, তো আগেরটাতে ব্যাক করতে পারে ইজিলি। এই যে আমাদের যে আগে প্রক্সি সার্ভারে কিন্তু এটা আরেকটা সুবিধা, কোন একটা সার্ভারে আমি দিলাম, আর একটা সার্ভারে আমার বিল করতে হবে, অনেক কিছু করতে হবে, আমি ওই সার্ভারটা রেডি করে যা শুধু প্রক্সি সার্ভারে রিভার্স প্রক্সি এখানে চেঞ্জ করে দিলাম, নতুন সার্ভার হচ্ছে এইটা, সে আগের সার্ভারটা ফেলাই দিলাম। এই যে আমাদের যে সার্ভার চেঞ্জ করতেছি এটাও করতে পারি, মানে এই যে রিভার্স প্রক্সিতে। তো এই ছিল মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। তো মাইক্রো সার্ভিস নিয়ে আসলে এটা বিশাল বড় বিষয়, মানে এখানে অনেক কিছু বলার আছে। আবার মাইক্রো সার্ভিসটা অনেক ভালো, আবার ট্রেন্ডে না যাওয়া উচিত, কারণ আমার অ্যাপ্লিকেশন আছে চলে মাইক্রো সার্ভিসে যাই এমন না। মাইক্রো সার্ভিসে যাইতে হলে আমাকে আগে বুঝতে হবে আমার মাইক্রো সার্ভিস দরকার আছে না মনোলিথ দিয়েই কাজ হবে। তো এখানে দেখতে হবে, অথবা এমন অ্যাপ্লিকেশন আমরা মনোলিথ দিয়ে শুরু করলাম, ধীরে ধীরে সার্ভিস একটা একটা দুটা করে ভাগ করে আমরা মাইক্রো সার্ভিসে নিয়ে গেলাম। ওকে, আজকে মনে হয় আচ্ছা অনেক। মামুন, একটু স্কিপ করি, হ্যাঁ, ইন্টারাপ্ট করি, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সো দ্রুত শেষ করতে, আর কয়েকটা স্লাইড আছে। হ্যাঁ, তাহলে শেষ করে ফেলি। যেহেতু আসা আর একটু দ্রুত যাচ্ছি, মানে যেহেতু পুঁতিটা নিয়ে আসলে আবার নতুন সেশন হবেই, পুঁতিটা নিয়ে দেখা হ্যাঁ, যায় বলতে একটা যে পারি, হ্যাঁ। দুইটা সেশন আসলে বলতে ধরে আসলে সময় বেশি চলে যায়। যাই হোক, মেসেজ ব্রোকার যেটা বললাম হচ্ছে কাপকা বা হচ্ছে আমাদের রেবিটেমকিউ দিয়ে ব্যবহার করি। এখানে পাবসাব বলে, মানে একটা টপিক থাকবে, এখানে অনেক কেউ পাবলিশ করবে আর কেউ সাবস্ক্রাইব করবে। মানে এটা হচ্ছে এই যে মাইক্রো সার্ভিস টু মাইক্রো সার্ভিস মেসেজ ইন সার্ভিস মেসেজ কমিউনিকেশনের জন্য, অথবা মানে অনেক কোনো একটা ইভেন্ট ফায়ার করলে কয়েকটা সাবস্ক্রাইবার কোনো একটা কাজ করবে, যেমন হচ্ছে অবজারভার প্যাটার্ন, যেটা ডাটাবেজের, সরি হচ্ছে ডিজাইন প্যাটার্ন, ওইটা যে স্টাইলে কাজ করে অনেকটা ওই রকমই, মানে কোনো একটা টপিকে পাবলিশ করবে আর কেউ সাবস্ক্রাইবার থাকবে, পাবলিশার মেসেজ পাবলিশ করবে, সাবস্ক্রাইবার ওই যে ওইটা মেসেজটা পেয়ে যাবে, তারপরে যা কাজ করা দরকার করবে। এটা আমরা দেখবো কিভাবে এগুলো ব্যবহার করতে যায়, মানে রেবিট এমকিউ, তারপরে কাপকা দিয়ে করা যায়, গুগলের পাবসাব আছে, ইনফ্যাক্ট আমরা হচ্ছে রেডিস দিয়েও এই যে মেসেজ ব্রোকার বানাইতে পারি, ইজিলি বানা যায় রেডিস দিয়ে। তো আমরা দেখবো কিভাবে করা যায়। তারপরে হচ্ছে কনসিস্টেন্ট হ্যাশিং, এটা তো ভালোভাবে বুঝাইতে গেলে অনেকটা সময়ের দরকার, যেহেতু আজকে একটু দ্রুত বুঝাই। যে আমরা এই যে কি বলে ডাটাবেজের ক্ষেত্রে বা লোড ব্যালেন্সারের ক্ষেত্রে আমরা তো এই যে দেখলাম যে হ্যাশিং ব্যবহার করে আমরা বিভিন্নটা চুজ করতেছি। তো যেমন ধরেন যে আমাদের ডাটা আছে, আমার 4টা নোড আছে, আমার ডাটা আসলো, এটা কোন নোডে যাবে সেইটা ম্যানেজ করার জন্য আমরা হ্যাশ ব্যবহার করতে পারি। ওই যে হ্যাশ ব্যবহার করে ওটাকে মডুলাস ব্যবহার করে নোড ওয়ানে না নোড টু তে না নোড থ্রিতে যাবে সেটা ব্যবহার করতে পারি। কিন্তু এখানে যে এই যে একটু সমস্যার কথা বলছিলাম, মানে এই যে কোথায়, মানে লোড ব্যালেন্সারে, যেটা এমন যদি হয় যে আমার হ্যাশের আউটপুটটা বারবার এই জিরোতে আসতেছে, মানে নোড জিরোতে যাচ্ছে, তখন কি হবে? তো এইটাকে মানে কমানোর জন্য কনসিস্টেন্ট হ্যাশিং মানে অনেক পাওয়ারফুল সুন্দর একটা অ্যালগোরিদম, যেটা হচ্ছে লোড ব্যালেন্সারে ব্যবহার করা হয় সুন্দরভাবে লোড ব্যালেন্সার ম্যানেজ করার জন্য। তারপরে হচ্ছে আমাদের যে ডাটাবেজে শার্ডিং করা হয়, এই শার্ডিংটাকে ম্যানেজ করার জন্য ব্যবহার করা হয়। এবং হচ্ছে আমাদের যে এই কাসান্ড্রার কথা বললাম, কাসান্ড্রা আর্কিটেকচারটা কিন্তু সরি আর্কিটেকচারের উপরে এই যে কনসিস্টেন্ট হ্যাশিং আছে, কনসিস্টেন্ট হ্যাশিং দিয়ে এই যে বিলিয়ন বিলিয়ন, সরি, এই অ্যাপেলের মনে হয় 50,000 নোড আছে, বা এরকম যাদের অনেক নোড আছে, এই নোড গুলো ম্যানেজ করা যায়। এখানে সুবিধা হয় কি, এই যে আমি যে কোনো সময় নোড অ্যাড করতে পারতেছি, নোড রিমুভ করতে পারতেছি, কোনো একটা নোড যদি ডাউন হয়ে যায় তারপরেও রিকোয়েস্ট চলবেই। তো কনসিস্টেন্ট হ্যাশিং নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, সেটা নিয়ে একদিন একটা সেশনে একটা ভালো করে বলবো। এইটাতে হয় কি, একটা কনসিস্টেন্ট হ্যাশিং নর্মাল হ্যাশ হলে কি একটা ফিক্সড ভ্যালু দেয়, আমার 0 1 2 3 এই সার্ভারটা দিচ্ছে। কিন্তু কনসিস্টেন্ট হ্যাশিং এর ক্ষেত্রে কি হয়, আমি সাপোজ পুরাটাকে একটা ভাগে ভাগ করলাম, এখানে 2 to the power 160 দেয়া আছে, আমরা অত বড় না যাই, সাপোজ 100 দিলাম, সাপোজ এটাকে 100, এখানে 4টা নোড আছে, এখানে জিরোতে একটা নোড, 25-এ একটা নোড, 50-এ একটা নোড, 75-এ একটা নোড, চারটাতে 4টা নোড আছে। এখন আমি হ্যাশিং এর আউটপুটটাকে এবার আমরা কি করবো, আমাদের রেঞ্জ হচ্ছে 100, আগে হলো মডুলাস করছিলাম কি 3 দ্বারা 4 দ্বারা, এরপর আউটপুটটা দিয়ে আমরা ডিরেক্ট ম্যাপ করছি, এবার মডুলাস করবো 100 দ্বারা। এখন যদি মডুলাসের আউটপুটটা 0 থেকে 25 হয়, তাহলে আমার এই নোডে আসবে। আর 25 থেকে 50 হলে এই নোডে আসবে, 50 থেকে 75 হলে এই নোডে, 75 থেকে 100 হলে এই নোডে আসবে। তো এই যে আমার যাচ্ছে, এখানে আবার আরেকটা সুবিধা কি, আমার যদি 0 থেকে 50 হয়, আমার একটা মানে একটা ওয়াইড রেঞ্জ হচ্ছে, কিন্তু মানে একটা কি বলে এখানে আমরা ব্যালেন্স করতে পারি। আর একটা সুবিধা হচ্ছে কোনো কারণে যদি সার্ভারটা সাপোজ নাই হয়ে গেল, তাহলে কি হবে, 0 থেকে 25-এর সব রিকোয়েস্ট এই যে 15-এ যে 50-এ যে নোটটা আছে এখানে চলে আসবে, দ্যাটস মিন আমার কোনো সার্ভার কিন্তু ব্লক থাকলো না। নর্মাল হ্যাশিং এ কি হয়, আমার যদি ওই যে কোনো কারণে 0-তে আছে, জিরো সার্ভারটা ডাউন, সেই জিরো দেখাবে, কারণ 0-তে সার্ভার নাই। মানে এটা আরো অনেক কিছু আছে আবার এখানে, এইগুলো যে দেখা যায় যে অনেকগুলো লাল নীল সবুজ ম্যানসমিন, মানে কিছু রিয়েল নোট আর কিছু ভার্চুয়াল নোটও ব্যবহার করা যায়। কারণ যদি সবগুলো রিকোয়েস্ট যদি ম্যাক্সিমাম গুলো যে 0 থেকে 25-এ আছে, তখন তো আবার ওই আগের মতোই হলো, 0-তে বেশি রিকোয়েস্ট যাচ্ছে, এগুলোকে আবার ভার্চুয়াল নোট ব্যবহার করা যায়। মানে একটা নোডেই কয়েক জায়গায় ব্যবহার করলাম। তো এটা আরো ডিটেইলস আলোচনা করব আমরা কনসিস্টেন্ট হ্যাশিং এ। আর কাসান্ড্রার নিয়ে আলোচনা করলে হলে এখানে ভালোভাবে জানতে হবে, কারণ কাসান্ড্রা কিভাবে আসলে ডাটাবেসকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, বা বিগ কোয়েরি চিন্তা করে বিগ কোয়েরি কিভাবে মাল্টিপল নোডে দিচ্ছে, তো সেগুলো জানার জন্য এইটা জানতে হবে। তারপরে এখানে রেপ্লিকেশন করে, শার্ডিং এর জন্য লাগে। তার মাস্টার স্লেভ আর্কিটেকচার, মাস্টার স্লেভ বললাম তো এই রেপ্লিকেশনের বিষয়টাই। তো মাস্টার থাকে একটা আর স্লেভ থাকে একাধিক। যখনই কোনো রিকোয়েস্ট আসে, প্রথমে মাস্টারে আসে, যেমন ডাটাবেজের ক্ষেত্রে চিন্তা করি,
মাস্টারে আসলো, রাইট আসলো, সঙ্গে সঙ্গে সেলেব হচ্ছে কি মাস্টারের একটা ফটোকপি বলতে পারি, মানে মাস্টারের একটা রেপ্লিকেশন। মানে কোনো কারণে যদি মাস্টার ডাউন হয়ে যায় তাহলে আর একটা সেলেব এসে ওই সার্ভ করবে, দ্যাটস মিন আমার কোনো সার্ভার ডাউন থাকবে না। এটা হচ্ছে মাস্টার সেলেব আর্কিটেকচার। আর আরেকটা সুবিধা হচ্ছে আমি রাইট গুলো মাস্টারে করলাম, রিড করতে পারতেছি সেলেবে, লোড ডিস্ট্রিবিউট করতে পারতেছি, অনেক সুবিধাজনক। তারপরে হচ্ছে ডকার। ডকার নিয়ে বলতে গেলে আসলে মানে অনেক হিউজ একটা বিষয়, এবং এখনকার মানে আমার মনে হচ্ছে এখনকার আসলে একটা ডেভেলপারের ডকার জানা আসলে ম্যান্ডেটরির মতোই হয়ে যাচ্ছে। কারণ আসলে এই যে আমাদের অ্যাপসের জন্য কিছু বিগ ডাটার কাজ করতেছি, দেখা যায় নর্মালি অনেকগুলোই নর্মালি করতে করতে ফাইনালি দেখা যায় সবকিছুই ডকারেই নিয়ে যাইতে হয়। কারণ হচ্ছে ডকারের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে ইজিলি আর একটা নোট তৈরি করা যায়। মানে এখানে হয় কি, আমার হচ্ছে মেইন ইনফ্রাস্ট্রাকচার আছে, হোস্ট অপারেটিং সিস্টেম আছে, তারপর ডকার, ডকারের উপর আমি একাধিক অ্যাপ্লিকেশন করতেছি। আর যদি এটাকে আমি ভিপিএস ব্যবহার করতাম, যে ভার্চুয়াল মেশিন ব্যবহার করতাম, ভিএম ব্যবহার করতাম, তাহলে কি হবে, প্রতিটা ভিএম এর জন্য আলাদা আলাদা অপারেটিং সিস্টেম আছে। মানে ইনফ্রাস্ট্রাকচার উপর আমার হোস্ট অপারেটিং সিস্টেম আছে, প্রতিটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন এ বি সি এগুলো যদি ভিএম চিন্তা করি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অপারেটিং সিস্টেম। এটার জন্য দ্যাটস মিন তার আর একটা বাউন্ডারি, মানে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল হচ্ছে। তো অনেক ডিফারেন্ট আছে। আর ডকারের ক্ষেত্রে কি হয়, আমার অপারেটিং সিস্টেমে ডকার ইঞ্জিন আছে, ডকারের উপর এখানে আমাদের একাধিক কন্টেইনার থাকলো। ডকারটা ব্যবহার করা হয় মূলত আমাদের যে অ্যাপ্লিকেশনের এনভায়রনমেন্টটাকে রাখার জন্য। সাপোজ আমি একটা এনভায়রনমেন্টে আমার হচ্ছে, সাপোজ একটা অ্যাপ্লিকেশনে চিন্তা করলে, এটাকে আমাকে একটা উবুন্টু পিসি নিলাম, এটাতে এনজিএস ইনস্টল করলাম, পিএসপি ইনস্টল করলাম, মাই এসকিউএল ইনস্টল করলাম, নিয়ে হচ্ছে আমাদের আদার যা কোড, যা কিছু করার দরকার, আমি ভিএম করলে কি হবে, এখানে একটা ভিএম তৈরি করলে সব করতে হবে। আর ডকার করলাম কি, এগুলো সবকিছু মিলে আমি একটা ডকার ইমেজ তৈরি করলাম, যার শুধু ইমেজ থেকে আমি ইনস্ট্যান্স তৈরি করবো। দ্যাটস মিন আমাদের দ্রুত কাজ হবে, দ্যাটস মিন একটা ইনস্ট্যান্স তৈরি হইতে তেমন টাইমে লাগে না, দিলাম হয়ে গেল, অনেকটা এইরকম। তো এই জন্যই যখন আমার স্কেলিং এর দরকার হয়, যেমন যেমন ধরেন আমরা সার্ভারলেসে আছে, অটোমেটিক সে স্কেল করে, আমার লোড বাড়লে সে অটোমেটিক বেড়ে যায়, লোড কমলে অটোমেটিক কমে যায়। তো এগুলো হচ্ছে ডকার দিয়ে করে। মানে ডকার দিয়ে মূলত এখানে ম্যানেজ করার জন্য কুবারনেটিস আছে, আরো অনেক কিছু আছে। আবার ডকার নিয়ে, ডকার মূলত হচ্ছে চলে একটা হচ্ছে লিনাক্স মেশিনের উপর বেস করে। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি ম্যাকে অথবা উইন্ডোজে ডকার চালাইলে দেখা যায় কিছু ক্ষেত্রে মানে কিছু স্লো কাজ করে, কারণ এই যে ওই লিনাক্স মেশিনের উপর বা সরি ম্যাক বা উইন্ডোজের উপর একটা ছোট লিনাক্স এর ভিএম হয়, তৈরি হয়, তার উপর ডকার চলে। তো দেখা যায় আবার মাউন্টিং ডিফারেন্ট, লিনাক্সের মাউন্ট ডাটা মাউন্ট করা, উইন্ডোজের বা ম্যাকের ডাটা মাউন্টিং আলাদা, সেক্ষেত্রে মাঝে মাঝে স্লো হয়, এগুলোকে সলভ করা যায়, সমস্যা নাই। তো ডকার হচ্ছে আমরা যখন আমরা অ্যাপ্লিকেশনটাকে কন্টেনারাইজ করব, আমাদের অ্যাপ্লিকেশনের যত ডিপেন্ডেন্সি আছে সবগুলোকে ইনস্টল করে একটা ইমেজ বানাইলাম, পরবর্তীতে আমি শুধু ওই ডকারটা রান করাই দেবো, জাস্ট মিনস ওকে। আমাদের যেটা সমস্যা হয় সাধারণত, দেখা যায় যে আমার কাছে ডেভেলপারের কাছে কাজ করতেছে, টেস্টিং এর কাছে কাজ করে না, এই যে এনভায়রনমেন্টের কারণে। বা আমার মাইস্কুয়েল সার্ভার মানে পিএসপি ভার্সন আমার 7.0 দিয়ে কাজ করতেছে, টেস্টার টেস্ট করতেছে 7.4 দিয়ে, দেখা যায় ওখানে কাজ করতেছে না। এই যে সবখানে কনসিস্টেন্ট রাখা, এখানে ডকার একটা ভালো সুবিধা আছে। কারণ আমি ডকার ব্যবহার করলাম, এই যে আমি যে ডকার, টেস্টারও সেই ডকার, তারপর আমাদের রিয়েল সার্ভারেও সেম ডকার, তাহলে কখনোই অ্যাটলিস্ট আমাদের এনভায়রনমেন্ট বা আমাদের যে অপারেশনের যে বিষয়গুলো আছে, আমাদের মেশিনের যে বিষয়গুলো, সেইখানেতে সমস্যা করবে না। আবার অটোমেটিক স্কেলিং এর জন্য আমাদের দ্রুত আরেকটা নোড দরকার, মানে দ্রুত নোড একটা আমি ইমেজ থেকে একটা কন্টেইনার বানাই দিলাম বা সার্ভ করতেছে, তো সেটার জন্য ডকার মানে দরকার মানে একটু স্কেলিং করতে হলে ডকার মাস্ট জানতেই হবে, বিষয়টা এমন। হয়তো কুবারনেটিস না জেনেও আমরা হয়তো ম্যানেজ সার্ভিস ব্যবহার করে করতে পারি, কিন্তু ডকার জানতে হবে। তারপরে সার্ভারলেস। সার্ভারলেস হচ্ছে যেমন এডাব্লিউএস এর ল্যামডা আছে, গুগলের ফাংশন আছে, এগুলো দেখবো আমরা আরো, মানে সার্ভারলেস ফাংশন বা রান তৈরি করে একদম রিয়েল কাজ করে দেখবো। তো ক্লাউড রান আছে। তো এইগুলো হচ্ছে সার্ভারলেস। সার্ভারলেস মিন আসলে কিন্তু সার্ভারলেস না, বলতে পারে কি মানে স্বাভাবিকভাবে বলতে হলে সার্ভারের প্যারালেস আর কি। মানে সার্ভার ম্যানেজ করতে যে আমাদের প্যারাটা নিতে হয় সেটা নিতে হয় না, যা শুধু আমরা কোড দিয়ে দিলাম, অটোমেটিক সে কাজ করতেছে, স্কেল হওয়া দরকার সে অটোমেটিক স্কেল হওয়া যাচ্ছে, লোড কমে যাচ্ছে সে অটোমেটিক ডাউন হচ্ছে। মানে যত আমাদের আপগ্রেড ডাউনগ্রেড যা কিছু দরকার সেগুলো সে ম্যানুয়ালি নিজেই ম্যানেজ করে নেয়। মানে যেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অ্যাপ্লিকেশনে কোনো একটা ইন পয়েন্ট মানে হিউজ পরিমাণ রিকোয়ার্ড আসতেছে, আর বাকি অ্যাপ্লিকেশন পুরাই অল্প কাজ করতেছে, তো ওই একটা সিঙ্গেল ইন পয়েন্টকে আমরা সার্ভারলেসে নিলাম, ল্যামডাতে অথবা গুগল ফাংশন বা গুগল রানে নিয়ে নিলাম,
এখান থেকে আমরা আছে এখান থেকে কাজ করলাম, আর বাকি অ্যাপ্লিকেশন আমরা যার যেখানে আছে সেভাবে চলতেছে, কোনো সমস্যা নেই। তো আমরা সার্ভারলেস নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব, আজকে যেহেতু অনেক হয়ে গেছে আর না বলি। তারপরে গ্রাফকিউএল। তো গ্রাফকিউএল হচ্ছে এখন একটা অনেকটা ইন্টারেস্টিং বিষয়, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রাফকিউএল ব্যবহার করে আমরা ফ্রন্ট এন্ড থেকে আমার আসলে এপিআই কি রিটার্ন করবে বা কুয়েরি, ডাটাবেজের কুয়েরি অনেক কিছু আমরা ফ্রন্ট এন্ড থেকে বলে দিতে পারি, যে আমরা এই টেবিলের এই কলাম নেব এই কন্ডিশনের উপর বেস করে, যেটা আমরা মানে যদি আমরা রেস্ট এপিআই কি করতাম, মানে আমাদের 5টা দরকার, 5টার জন্য 5টা আলাদা আলাদা রেস্ট এপিআই বানাচ্ছি, তো 5টার সঙ্গে সে রিকোয়েস্ট দিচ্ছে, রান নিচ্ছে। গ্রাফকিউএল ব্যবহার করলে হবে কি, আমার একটাই এন্ড পয়েন্ট আছে, আমার শুধু আমার কন্ডিশনের উপর বেস করে সে ডাটা ফিল্টার করে নিয়ে আসবে। তো আমরা দেখবো কিভাবে গ্রাফকিউএল ব্যবহার করা যায়। তো এ পর্যন্তই আজকে, তারপরে অনেক কিছু হয়ে গেল। তারপরে এর মাঝেও যদি এমন মনে হয় যে না আমাদের আসলে আরো কিছু অ্যাড করা দরকার, যদি এমন দরকার হয় তাহলে হয়তো আমরা অ্যাড করব পরবর্তীতে, কারণ যেটা সিরিজ আকারে চলতে থাকবে। আশা করি যে আমাদের যে অন্যান্য সেশন গুলো থাকবে সেটাও চলবে, পাশাপাশি আমাদের এটা সিরিজ চলবে। তো আমাদের যেহেতু আমরা এটা সাধারণত ইন্টারনাল হতো উইডেপস এর আমাদের নিজেদের মধ্যে, তো আমরা চেষ্টা করব দেখি এটাকে একটা সুন্দর মানে একটা রুটিন বানায় হয়তো বিভিন্ন জনকে ডিস্ট্রিবিউট করে দিলাম, কারণ আমাদের আরো অনেক এক্সপার্ট ডেভেলপার আছে, তাদেরকে দিলাম যে আপনি এটা নেন বা আমি আসি নিলাম। তো এভাবে চলতেই থাকবে, আশা করি ভাল লাগবে, আসলে অনেক কিছু শিখতে পারবেন। আর মূলত সাজাচ্ছি হচ্ছে একদম বিগিনার লেভেল থেকে, যারা বিগিনিং থেকে একটা অ্যাপ্লিকেশন শুরু করে কিভাবে আমাদের কেন ডেভঅপস আসলো, তারপরে আমাদের কেন আমাকে লোড আমাদের মানে এটাকে এক্সকেল করা দরকার, স্কেল করলে হলে আমি ডাটাবেজে কিভাবে স্কেল করবো, আমাদের এপিআই ইন্ডে কিভাবে স্কেল করব, আমি ক্যাশিং ব্যবহার করে আমাদের কিভাবে আরো স্মুথ করব, তারপরে হচ্ছে আমরা কেন মানে কোথায় হ্যাডুপ বা সরি হ্যাডুপ মানে বিগ ডাটার ক্ষেত্রে ওদিকে না যাই। তো আরো বিগ ডাটার বিষয়গুলো আসতে পারে হয়তো, বা এখানে আসলে আমরা বিগ ডাটা নিয়ে আমরা কাজ করতেছি উইডেপসে, আমরা অ্যাপসের প্রজেক্টে আমরা বিগ ডাটার অনেক কিছুই ব্যবহার করতেছি। তো এগুলো কেন আসলো বা কোন সিচুয়েশনে দরকার, এগুলো নিয়ে আসলে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, হয়তো বা দুই একটা ফাইনালি প্রজেক্ট আসলে সিস্টেম ডিজাইন করব, মানে একদম বিগিনিং থেকে শুরু পর্যন্ত। তো কারো কোশ্চেন, তো আজকে অনেক দেরি হয়ে গেছে, সমস্যা নাই তাহলে। থ্যাংক ইউ মামুন, অনেকক্ষণ ধরে হয়ে গেল, মানে 1 হ্যাঁ, ঘন্টা 23 মিনিট হয়ে গেছে আর কি। তো কয়েকজন কিছু কোশ্চেন করতে চাইছে, বাট তেমন কোনো আহ, আলোচনা করার মতো তেমন কোনো কোশ্চেন আসেনি আর কি। তো অনেকে কেউ কেউ বলছে যে, একজন বলছে যে আপনি কি কোর্স করান কিনা। আহ, কাকে বলছে বা কি বলছে আমি জানি না অবশ্য। ও আচ্ছা, এই আমার ভিডিও টিউটোরিয়াল আছে তো অনেকে দেখে হয়তো ভাবে কোর্স করে কিনা। না আসলে ওইভাবে কোর্স করানো হয় না, মানে কাজের ক্ষেত্রে দেখ আগে করাইতাম, আসলে আগে কিছু স্টুডেন্ট হয়তো ওই কিছুদিন আগে একটা মানে কিছু ছোট ভাই মানে ধরছিল যে কিছু ভাই একটু শিখান, এই ক্ষেত্রে হয়তো মাঝে করে, কিন্তু ওইরকম আসলে কোর্স করানোর টাইম হয় না তেমনটা। হ্যাঁ, ওইটার ইয়ে হিসেবে উইডেস একাডেমি হ্যাঁ। আসলে তো আমাদের মানে ইয়ে উইডেস করতেছে আর একাডেমিতে কি। আছে, তো আমি আরো প্ল্যান করতেছি আসলে, আমি কিছু বিষয় নিয়ে মানে সিরিজ আকারে টিউটোরিয়াল তৈরি করব। মানে আমাদের একটু বিগ ডাটা নিয়ে কাজ করতেছি, তো এখানে দেখা যায় অনেক শিখতে হয়, মানে যতটুকু কাজ করি দেখা যায় অনেক কিছু প্র্যাকটিস করতেছে, এই জন্য টাইমটা পাচ্ছি না। তো রিসেন্টলি ওটাই, আমাদের আমরা শিখি এবং সবাইকে শেখাই। হ্যাঁ আমরা যদিও এখনো এটা ভার্চুয়াল আছে, তো আমাদের প্ল্যান আছে যে আমরা উইডেস ভবিষ্যতে হয়তো বা ফিজিক্যাল কোনো ট্রেন যদি চালু করতে পারি, অনেকের ক্ষেত্রে হয়তো বা এটা মানে হেল্পফুল হবে আর কি। হ্যাঁ আরেকজন চাইছে যে মঙ্গোডিবির রেপ্লিকেশন নিয়ে ডিসকাস করেন। এই মুহূর্তে ডিসকাস করা পসিবল না আসলে, একটা এইভাবে বিষয় নিয়ে হয়তো হ্যাঁ। পরবর্তীতে আর কি। না আমরা হচ্ছে আহ পরবর্তীতে কিন্তু মঙ্গোডিবি কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, যদি সুযোগ হয় রেপ্লিকেশন তৈরি করে বা শার্ডিং এগুলো করেও দেখবো, মানে যদি আমাদের যেহেতু অ্যাডভান্স অনেক লিসন, যেহেতু আমাদের সেশন চলতেই থাকবে। তো শ্রাবণ বলছে এগুলো গ্রাফকিউএল ইজ ইন্টারেস্টিং। হ্যাঁ আসলে রুহিন মিয়া, সে বলছে অ্যামেজিং সেশন। থ্যাংক ইউ মোহন ভাই। থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেশন সিস্টেম ডিজাইন। সো যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিলেন বা দেখেছেন অলরেডি যে কি কি জিনিস আসলে এই মানে সিরিজের মধ্যে থাকবে আর কি। সো অনেক কিছু নিয়েই থাকবে, এবং এই অধিকাংশ জিনিস নিয়ে আসলে আমরা ওই কাজ করি। আমরা যদি মানে অনেকে হয়তো মনে করে যে আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন নিয়ে কাজ করি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, বাট এইসব জিনিস নিয়ে কাজ করি। আমাদের পরিধিটা আসলে অনেক বড় আর কি। আমরা বিভিন্ন জিনিস নিয়ে কাজ করি এবং প্রয়োজনে লাগে আমাদের, কারণ আমাদের বিভিন্ন স্যাপ অ্যাপ্লিকেশন আসতেছে এবং সেগুলোর সাথে এগুলা খুবই টাইটলি ইন্টিগ্রেটেড আর কি। হ্যাঁ সো
সো আনটিল দেন আজকে যদি কারো কোনো কোশ্চেন থাকে জানা, উইডিস একাডেমির গ্রুপে আপনারা কোশ্চেন করতে পারেন। সো কোশ্চেন করলে হয়তো বা মামুন নিজে হয়তো সেখানে অ্যান্সার দেওয়ার ট্রাই করবে, বা আমাদের আরো যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আমাদের যারা এক্সপার্ট আছে তারা হয়তো রিপ্লাই করার ট্রাই করবে আর কি। সো আজকে এই পর্যন্ত রাখছি আমরা, 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে আর কি। সো নেক্সট ফ্রাইডেতে আবার আমাদের একটা সেশন থাকবে, সেটা ডিফারেন্ট থাকবে, কারণ প্রত্যেকদিন একই টাইপের আমরা সেশন হয়তো করবো না। আজকে এটা থাকলো, পরের সপ্তাহে একটা থাকবে, তারপরের সপ্তাহে একটা থাকবে, এভাবে কন্টিনিউয়াসলি একটা স্ট্রিম বজায় থাকবে আর কি। সো আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন আর কি। মামুন কিছু বলবা? হ্যাঁ, আশা করি মানে যদি এখানে কন্টিনিউ চলে সবাই মানে আশা করি আসলে কিছু ভালো কিছু শিখতে পারবে। যেমন একটা বড় ডিস্ট্রিবিউটর যেমন অনেক কিছু দেখে আমাদের আসলে ম্যাজিক মনে হয়, মানে বড় বড় আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো দেখে কেমনে পারে, এই ম্যাজিক গুলো যে একটা সায়েন্স দিয়ে চলে, হয়তো আমরা অত লেভেলে আসলে মানে হয়তো ব্যবহার করব না, কোনোদিন ব্যবহারও করব না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মানে বেসিক বিষয়গুলো আসলে জানা দরকার, সে কেমনে করতেছে আসলে, কারণ আমরা তো ছোট পরিসরেই ব্যবহার করব। তো আশা করি মানে অনেক কিছু শিখতে পারবেন আমাদের এই যে মানে নলেজ শেয়ারিং এর এই কোর্সটাতেই। তো সবাই পাশে থাকবেন আশা করি। আজকে তাহলে এই পর্যন্তই। মামুনকে আবারও ধন্যবাদ, খুবই ডিটেইলড একটা এবং প্রত্যেকটা বিষয় এক্সপ্লেইন করে করে দেওয়ার মানে একটা বেশ ভালো একটা ইয়ে ছিল আর কি। যারা হয়তো অনেকেই এই জিনিসগুলো টার্মগুলো হয়তো প্রথম পরিচয় হচ্ছে, তারা হয়তো অনেক কিছুই হয়তো জানতে পারলেন আর কি, যে এই জিনিসগুলো আমাদের শেখা দরকার। আর মামুন যেটা করো যে একজন বলছে যে শেয়ার দ্য স্লাইড প্লিজ, সো হয়তো আমাদের গ্রুপের মধ্যে মানে একটা স্লাইডের লিংক দিয়ে দিই। হ্যাঁ, আমি তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট উইকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।